আহ সরি আঙ্কেল, আমি তো আপনাকে মারতে চাইনি ঢিলটা। আমি ওই পাখিটাকে মারতে চেয়েছিলাম, কিন্তু ভুল করে আপনার মাথায় লেগে গেছে। আদ্রিতার মুখে আঙ্কেল ডাক শুনে আদ্র আর রায়হান হা হয়ে গেল। এই মেয়ে বলে কি? তাদেরকে দেখে কি আঙ্কেল মনে হয়? তারা কি এতই বয়স্ক? এই মেয়ের মাথা ঠিক আছে তো? হোয়াট দ্য হেল! এই মেয়ে, তুমি কি বলছো? আমাদের দেখে কি তোমার আঙ্কেল মনে হয়? দাঁতে দাঁত চেপে আদ্র কথা বলল। একে তো তার মাথা ফাটিয়ে দিয়েছে, আর এই মেয়ে কোথা থেকে এসে কি আজগুবি সব কথা বলছে। আরে না, কি যে বলেন আঙ্কেল, আপনাদের তো আঙ্কেলই মনে হয়। আমার তো আরো মনে হচ্ছে আপনি তো বোন মানুষ। কতদিন হলো আপনি দাড়ি শেভ করেন না। আদ্রতার কথা শুনে হকচকিয়ে গেল। মাত্র 2 দিন সে সেভ করে মাত্র 2 দিন সে শেভ করেনি, এতেই একটু খোঁচা খোঁচা দাড়ি বের হয়েছে। এতেই তাকে বন মানুষ বানিয়ে দিল মেয়েটা। কি সাংঘাতিক মেয়ে! এইটুকুনি পিচ্ছি মেয়ে, তার সাহস কত বড়! তারই মাথা ফাটিয়ে দিয়ে তার সাথেই তর্ক করছে, ভাবা যায়? এই মেয়ে, তুমি এবার কিন্তু বেশি বেশি করছো। বেশি বেশি হয়ে যাচ্ছে সবকিছু। একে তো আমার মাথা ফাটিয়ে দিয়েছো কিছু বলছি না বলে। একদম একটা আছাড় দেবো মেয়ে। আদ্রকে রাখতে দেখে রায়হান বলল, আচ্ছা ভাই থাক না, মেয়েটা ছোট ভুল করে ফেলেছে, বাদ দে। বাড়ি চল, তোর মাথাকে ব্যান্ডেজ করতে হবে, অনেক রক্ত পড়ছে। এই মেয়ে ছোট, এই মেয়ে ইচ্ছে করে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আবার বলছি ভুল করে নাকি মাথা ফাটিয়ে দিয়েছি। এইটুকু মেয়েটার কথার ধরন দেখলে মনে হয় কত বড় মানুষ, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে। তুই ছাড় আমাকে, একে আমি দেখে নিব। আরে ভাই, তুইও কি মেয়েটার সাথে ছোট হয়ে গেলি নাকি? মাথা ঠান্ডা কর, বাড়িতে চল। দুই ভাইয়ের কথা কাটাকাটি দেখে অদ্রিতা বুঝতে পারলো এখানে আর কিছুক্ষণ থাকলে তার কপালে দুঃখ আছে। তাই সে সেখান থেকে দৌড়ে চলে গেল। এই মেয়েটাকে ধর, চলে যাচ্ছে। আরে যাক না, ছোট মানুষ। এই, তুই আমাকে ছাড়বি? পরে দেখা যাবে সব। আমি কিছু বলবো না, তুই ছাড় আমাকে। আদ্রর কথা শুনে রাইহান ছেড়ে দিল আদ্রকে। এই মেয়েটার সম্পূর্ণ খোঁজ খবর আমার চাই। কোথায় থাকে, কি করে, এখানে কি করতে এসেছে, সব খবর আমার চাই। আসিফকে বল যেন মেয়েটার সব খোঁজ আমাকে দেয়। ভাই সব হবে, চল। আগে বাড়ি চল, তোর মাথা ফেটে গেছে তো, এখনো রক্ত বের হচ্ছে, ব্যান্ডেজ করতে হবে। এই হলো আমাদের গল্পের নায়ক আদ্র খান। খুবই শান্তশিষ্ট, তবে রেগে গেলে তার মতো ভয়ঙ্কর আর কেউ হয় না। রেগে গেলে যেমন ভয়ঙ্কর, তেমনই সুন্দর। শুনেছি মেয়েদের নাকি রেগে গেলে নাক লাল হয়, কিন্তু এখানে তার সম্পূর্ণ বিপরীত। বাবা মায়ের আদরের একমাত্র ছেলে। বয়স খুব একটা বেশি না, মাত্র 20 বছর। উচ্চতা প্রায় 5 ফুট 10। তাকে দেখে মনেই হবে না যে তার বয়স 20 বছর। জিম করা বডি, টকটকে ফর্সা, চোখগুলো গোল গোল, সবচেয়ে আকর্ষণীয় চোখের মণি, যেটা হালকা ধূসর বর্ণের, যা সচরাচর দেখা যায় না। কেউ তার চোখের দিকে তাকালে হিপনোটাইজ হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্র। আর যার সাথে তর্ক করলো সে হচ্ছে আমাদের গল্পের নায়িকা আদ্রিতা চৌধুরী। যেমন চঞ্চল তেমন দুষ্টু। বাকিটা গল্পে জানতে পারবেন। ড্রয়িং রুমে সবাই বসেছিল। আদ্রকে এভাবে দেখে আদ্রের মা বলে উঠল, আমার ছেলের মাথা এমন ভাবে ফাটলো কি করে? কিভাবে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে? মম, কিছু হয়নি, এত প্যানিক হওয়ার কিছু নেই, আমি ঠিক আছি। বলেই রুমে চলে গেল। আদ্র ছোট হলেও তার মুখের উপর কেউ কথা বলে না। এই জমিদার বাড়িতে দুজনের কথা কেউ ফেলতে পারে না। একজন আদ্রর দাদা আরিয়ান খান, আর দ্বিতীয়জন আদ্র। আদ্রর রাগের কাছে আরিয়ান খানের রাগ তুচ্ছ। আরিয়ান খানও তার উপর কথা বলতে পারে না। সবাই বুঝতে পারে পরবর্তীতে তাদের এই জমিদারি ধরে রাখবে আদ্র। রায়হান, কি হয়েছিল আদ্রের সাথে? ওর মাথা এভাবে কেটে গেল কেমন করে? তেমন কিছু না চাচি, হঠাৎ করে পড়ে গিয়ে মাথায় এমন করে কেটে গেছে। রায়হান ইচ্ছে করে মিথ্যা কথা বলল। এখন যদি তার চাচিকে সত্যিটা বলা হয়, তাহলে তিনি কুরুক্ষেত্র বাজিয়ে দেবেন। তার চাচির মতো ভালো মানুষ হয় না, কিন্তু তার ছেলের ব্যাপারে তিনি খুবই পজিটিভ। রায়হানের কথা শুনে তার সন্দেহ হলো। সত্যি কথা বলছো তো রায়হান? পরে যেন জানতে না পারি তুমি মিথ্যে বলছো আমাকে। না চাচি, আমি মিথ্যা কেন বলতে যাব? রায়হান খুব ভালো করে জানে আদ্র যখন সবাইকে কিছু বলেনি, তাহলে কেউ কিছু জানতেও পারবে না। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে কপালে অল টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিল। এই মেয়ে, এভাবে দৌড়ে কোথা থেকে আসছিস? আবার কোনো গন্ডগোল পাকিয়ে এলি? না মা, আমি কিছু করিনি তো। তোকে আমি খুব ভালো করে চিনি, তুই কিছু করেছিস নি। কি করেছিস বল? না মা, সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। তুমিই বলো, আমার মতো ভদ্রমের কেউ আছে? আমি কি কিছু করতে পারি?
ভদ্র মেয়ে এই বাংলাদেশে কেন এই পৃথিবীতে নেই? আজকে তোর বাবা আসুক, তারপর তোর বাবাকে বলছি এই মেয়ে গ্রামে এসে প্রচুর বেয়ারা হয়ে গেছে। না তাসফিয়া, মেয়েটাকে এভাবে বকছো কেন? আমার দিদি ভাইয়ের মতো ভালো মানুষ হয় না। আব্বা, আপনারা লাই দিয়ে একে মাথায় তুলছেন, পরে দেখবেন এ হাতের বাইরে চলে গেছে। সেটা আমি দেখে নেব। বৌমা, তোমাকে চিন্তা করতে হবে না। আমার দিদি ভাই কতদিন পরে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, আর তুমি আমার সামনে ওকে বকছো? দেখো না, তোমার বৌমা আমাকে বকছে, তুমি মাকে বকে দাও দাদু। আব্বুকে বলবো একে যেন ডিভোর্স দিয়ে আমাকে নতুন মা এনে দেয়, তাহলে ভালো হবে। তাসফিয়া চৌধুরী রেগে বুম হয়ে গেল। হ্যাঁ, আমাকে তো ভালো লাগছে না। তোর বাপকে বলিস আরেকটা বিয়ে করতে, তখন দেখবি সৎ মা এসে ভালোবাসবে, বাড়ির সব কাজ করাবে, দেখিনিস। তাসফিয়া, কি হচ্ছে? তুমি কি ওর সাথে ছোট হয়ে গেলে? সে কিছু না বলে সেখান থেকে চলে গেল। দিদি ভাই, এভাবে বলতে হয় না। তোমার মা না, মায়ের মতো কেউ ভালোবাসে না, বুঝলে? দেখো না আমাকে কিভাবে বকে, যেন আমি তার মেয়ে না। বাবাকে সব বলে দেব। বাবা আসুক ঢাকা থেকে, দেখে নিও। আচ্ছা, তুমি বাবা আসলে সব বলে দিও। এখন চলো, দুপুরের খাবার খাবে। সারাদিন বাহিরে ছিলে, এভাবে বাহিরে ঘুরতে হয় না। আদ্রিতা তিরিং বিরিং করে নাচতে নাচতে সোহেল চৌধুরীর হাত ধরে চলে গেল জমিদার বাড়িতে দুপুরের খাবার টেবিলে। আগামীকাল অনুষ্ঠানের আয়োজন করেছি, সবাই জানো নিশ্চয়। জি দাদু, তুমি তো আগেই বলেছিলে। আর আগামীকাল অনুষ্ঠান শেষে আমি চলে যাব। এবার বেশি দিন থাকবো না। ছুটি প্রায় শেষ হয়ে গেল। আর কিছুদিন পরে ভার্সিটি খুলবে। ভার্সিটি খোলার কিছুদিন পর সেমিস্টার চেঞ্জ পরীক্ষা হবে। মম, তোমরা কিছুদিন থেকে তারপর ঢাকায় যেও। হ্যাঁ, এবার কিছুদিন থাকবো। রায়হান, তোর ভার্সিটি কোচিং আছে তাই না? ভর্তি কবে? এই তো ভাইয়া, ভর্তি হয়েছি। আর 5 দিন পর থেকেই ক্লাস শুরু হবে। তুমি যাওয়ার 2 দিন পরে আমি চলে যাব। তো আমরা একসাথেই যাই। যেহেতু কোচিং করার সময় আমি আর বাড়িতে আসবো না, একদম পরীক্ষা দিয়ে তারপর বাড়িতে আসবো। তাই 2টা দিন বাড়িতে একটু বেশি থাকবো। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাবি রাজশাহীতে। আর রাজশাহীতে গিয়ে আমাকে আগে ফোন দিবে। জি ভাইয়া। মম, আজকে কি জিনা তার পাপার সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। আজকেই বিকেলে আসবে তোমার পাপা আর জিনাত। আগামীকাল তোমার জন্মদিন, আর তারা আসবে না এটা কখনো হয়? কালকে সকাল সকাল সবাই তৈরি হয়ে যেও। আর আদ্র আগামীকাল সকালে আমার সাথে বের হবে। জি দাদু, কালকে তো তুমি দাদির কবর জিয়ারত করতে যাবে। আদ্রর কথা শুনে আরিয়ান খান আর কিছু বললেন না। আদ্র রায়হানের কানে ফিসফিস করে বলল, রায়হান, তোকে না বলেছিলাম আসিফকে আমার সাথে দেখা করতে বলিস? তোর মনে নেই নাকি? জি ভাইয়া, মনে আছে। রাতে তুমি সব পেয়ে যাবে। কি হয়েছে? সকালতেই দেখছি তোরা দুজন একে অপরের সাথে চিপকে আছিস। গন্ডগোল পাকিয়েছিস নাকি কোনো? মম, তুমি ভালো করেই জানো এগুলো আমার পছন্দ না। আমার ভার্সিটির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে। ওগুলো আসিফকে দিয়ে চিনতে পাঠিয়েছে, আমার লাগবে প্রজেক্ট করতে। আগামীকাল সকালে সবাই রেডি হয়ে থেকো। দাওয়াত আছে আগামীকালকে জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে আবার কিসের দাওয়াত? তোমরা তো অনেক দিন হলো আসো না, তাই জানো না আগামীকাল জমিদার বাড়ির বড় নাতির জন্মদিন। প্রতি বছর এই দিনে বিরাট আয়োজন করা হয় পুরো শ্যামপুর নগরবাসী আর তার আশেপাশের সব এলাকার দাওয়াত দেন। তাই আগামীকাল দুপুর জন্মদিনের দাওয়াতে আয়োজন করা হয়েছে। গত পরশু আরিয়ান আমাদের বাড়ির সকলকে দাওয়াত দিয়ে গেছে, যাতে তোদের সবাইকে নিয়ে আমি জমিদার বাড়িতে যাই। তোমরাও তো অনেকদিন হলো দেখা করো না। আরিয়ানের সাথে জামিলকে বলো তাড়াতাড়ি রওনা দিতে। ও তো অনেক আগেই রওনা দিয়েছে বাবা, সন্ধ্যার আগেই চলে আসবে। ভাইয়া, ভিতরে আসবো? আয়, ভিতরে আয়। আদ্রর অনুমতি পেয়ে আসিফ রুমের ভিতরে প্রবেশ করলো। বল, কি খবর? ভাইয়া, আপনি যে মেয়েটার কথা বলেছিলেন, মেয়েটার নাম অদ্রিতা চৌধুরী, হাসিব চৌধুরীর নাতি আর জামাল চৌধুরীর মেয়ে, গ্রামে বেড়াতে এসেছি। ওরা ঢাকায় থাকে। জামাল আঙ্কেলের মেয়ে? তাহলে তো আগামীকাল কে নিশ্চয়ই ওরা আসবে এই বাড়িতে। জি ভাইয়া, কালকে আসবে ওরা। তুই এখন যেতে পারিস, পরে কোনো দরকার হলে আমি ডেকে পাঠাবো। জি ভাইয়া। আসিফ চলে গেল। আর আজ আদ্র ভাবতে লাগলো এতটুকু একটা পিচ্ছি মেয়ে তাকে কিভাবে হেনস্থটা করলো।
একে তো কাল দেখে নেই, দরকার হলে তার দাদুর সাথেও কথা বলবে। যত রাত গভীর হচ্ছে তত ঘুম যেন হারাম হয়ে যাচ্ছে। বিছানায় শুয়ে শান্তি পাচ্ছে না, শুধু অদ্রিতার কথা মনে পড়ছে। মেয়েটার সাথে দেখা হয়েছে থেকে প্রচুর জ্বালাচ্ছে। এইটুকুনি পিচ্চি মেয়ে তাকে জ্বালায়, ভাবা যায়? সামনে না থেকেও জ্বালায়, এই শাস্তি আরো খারাপ হবে না। আদ্র ঘুম আসছে না দেখে বারান্দায় চলে গেল। আকাশে চাঁদ নেই, হয়তো আজ অমাবস্যা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সে অন্ধকারের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে আদ্র। কি জানে কি দেখছে, হয়তো উত্তর খুঁজতে ব্যস্ত সে। একটা 12-13 বছরের মেয়ের জন্য সে ঘুমাতে পারছে না। নিজের উপরে রাগ হচ্ছে, সেই সাথে মেয়েটার উপরে রাগ হচ্ছে। কেমন রাগ মিশ্রিত অনুভূতি হচ্ছে, যে অনুভূতির কোনো নাম নেই। নিজেকে কেন নিয়ন্ত্রণ করতে পারছি না। নতুন এক ভোরের আগমন। চারিদিকে হইচই কোলাহলপূর্ণ পরিবেশ। জমিদার বাড়িতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দিয়ে পরিপূর্ণ। হবেই তো, জমিদারের বড় নাতির জন্মদিন বলে কথা। আরিয়ান খান কোনো ত্রুটি রাখেননি এই অনুষ্ঠানে। হ্যাপি বার্থডে ভাইয়া, নতুন জীবনের শুভেচ্ছা। আরো একটা বছর চলে গেল, আগামী দিনগুলো ভালো হোক। প্রত্যেক বছরই সবার আগে জিনাত তাকে উইশ করবে। সে ভাই বলতে পাগল। ওকে যদি আদ্র বলে এটা ভুল, আর পুরো পৃথিবীর মানুষও যদি বলে এটা সঠিক, তাও সে মানবে তার ভাইয়ের কথা। থ্যাংক ইউ মাই ডিয়ার বোনু। ভাইয়া, তাড়াতাড়ি উঠে পড়ো, ড্রয়িং রুমে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি আসো। তুই যা, আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি। জিনাত আদ্রর কথা শুনে চলে গেল, আর আদ্র ফ্রেশ হতে চলে গেল। গতকাল রাতে তার ঘুম হয়নি। সকালে নামাজ আদায় করার পরে একটু ঘুমিয়েছিল। হ্যাপি বার্থডে আদ্র। লতিফা খান আদ্রকে আদর করে, তারপর পায়েস খাইয়ে দিল। থ্যাংক ইউ মম। একে একে সবাই আদ্রকে উইশ করতে লাগলো। চলো সবাই খাবে, অনেক সকাল হয়েছে, এবার নিশ্চয়ই খিদে পেয়েছে। সবাই খাবার খেয়ে যার যার মতো কাজে লেগে পড়ো, অনেক কাজ আজকে। আসসালামু আলাইকুম। সালাম শুনে সবাই পিছনে তাকালো। আরে সোহেল, এত দেরি হলো কেন আসতে? তোকে সকালে আসতে বলেছি। আরে আসতে চাইলেই কি আসা যায় তাড়াতাড়ি? এক জায়গায় আসতে হলে একটু প্রিপারেশনের প্রয়োজন আছে না? এখন চল সবাই একসাথে মিলে নাস্তা করি। তোরা নাস্তা কর, আমরা সকালে নাস্তা করে এসেছি। নাস্তা করছিস তো কি হয়েছে, আমাদের সাথে আবার করবি নাস্তা? কোনো সমস্যা? একটু হলেও কিছু খেতে হবে। আদ্র চুপচাপ দাঁড়িয়ে ছিল। হঠাৎ দেখতে পেল সোহেল চৌধুরীর পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দাদু, তোমার পিছনের ওই পিচ্চি মেয়েটাকে? চিনেও না চেনার ভান করে বলল আদ্র। দাদু ভাই, এটা হচ্ছে তোমার জামিল আঙ্কেলের মেয়ে, আর এ হচ্ছে তোমার আন্টি। তাসফিয়াকে দেখিয়ে বললেন। আসসালামু আলাইকুম আন্টি। জামিল আঙ্কেল আসবে না? আসবে, একটু সময় লাগবে। অদ্রিতা আদ্রকে দেখে ভয় পেয়ে গেছে। যদি গতকালের কথা বলে দেয় তার মাকে, তাহলে তার মা খুব বকবে তাকে। আদ্র তাকে চেনেনি দেখে সে একটু শান্তি পেল। খাবার টেবিলে বসে আদ্র শুধু তার চোখে অদ্রিতাকে দেখলো। সে কি করছে তার গতিবিধি লক্ষ্য করলো। তাসপিয়া, তোমার মেয়েটা তো খুব লক্ষ্মী। কি যে বলে না পা, ওর মতো দুষ্টু মেয়ে মনে হয় কেউ হয় না। এত দুষ্টুমি করে সারাক্ষণ, এখানে অপরিচিত মানুষ তো সব, সেই কারণে চুপচাপ আছে। একটু মিশে যাক সবার সাথে, তখন দেখবেন কেমন চুপচাপ আমার মেয়ে। বাচ্চা কাচ্চা একটু দুষ্টুমি না করলে মনে হয় বাড়িটা প্রাণ শূন্য। দেখেন দেখেন, আমার 2 ছেলে মেয়ে জিনাত আর আদ্র এত শান্তশিষ্ট। আমি ভাবতাম যে ছেলে মেয়ে গুলো একটু দুষ্টু হবে, কিন্তু না, তারা তার বাবার মতোই শান্তশিষ্ট। এরকম শান্তশিষ্ট থাকলে কি ভালো লাগে বলেন? জাহিদ খানের দিকে আর চোখে তাকিয়ে কথাগুলো বলল। জাহিদ খান শুধু তার স্ত্রীর কথা শুনে। সে শান্ত প্রকৃতির মানুষ, খুব বেশি কথা বলতে পছন্দ করে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এত দেরি হলো কেন আসতে? এগুলো ধরেন তো খালা। বাড়ির কাজের লোককে উদ্দেশ্য করে বলল। এত কিছু কেন আনতে হবে? আরে চাচা, অনেকদিন পর আসলাম, খালি হাতে কি আসা যায়? আমি তো আমার বাবার মতোই তো, বাবার বাড়িতে আসতে কি মানুষ এত কিছু নিয়ে আসে? আমি কিন্তু মন খারাপ করেছি। তুমি আমাকে আপন ভাবো না যে, তুমি বুঝতে পারছি। চাচা, মন খারাপ করবেন না, আমি তো আপনাকে আপন ভাবি।
বাড়িতে এত আত্মীয় স্বজন এসেছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাই ওদের জন্য সামান্য কিছু ফলমূল নিয়ে আসছে। এর থেকে বেশি কিছু আর আনেনি। রাগ করবেন না চাচা। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, পরবর্তীতে যেন ভুল না হয়। জি চাচা, আর ভুল হবে না। এটা কি আমাদের আর্দ্র? হ্যাঁ। অনেক বড় হয়ে গেছে। জাহিদ ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? তোকে তো আর দেখাই যায় না, এখন কোথায় আছিস? জি ভাই, অনেকদিন হলো গ্রামে আসি না, প্রায় বছর 10 হলো ঢাকাতেই আছি। ঢাকাতে কোথায় থাকিস? বর্তমানে মিরপুর 8-এ আছি। দেখি আর 2-1 বছর পরে মিরপুর 8-এ যাওয়ার চিন্তা ভাবনা আছে। আরে ভাই, আপনারা মিরপুর 7-এ থাকেন আর আমরা তো মিরপুর 8-এ থাকি। এত বছর হলো দুজন পাশাপাশি থাকি, কোনোদিন দেখাও হলো না। জি ভাবি, একদিন বেড়াতে আসবেন আমাদের বাসায়। এত কাছাকাছি থাকি অথচ আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, এটা কোনো কথা? এবার ঢাকায় গিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসিস। অনেকদিন হলো দুই ভাইয়ের দেখা হয় না, ঢাকায় দেখা সাক্ষাৎ হলে ভালোই হলো। সারাদিন কেটে গেল সবার ব্যস্ততায়। এত এত আয়োজন, বাড়ির ছেলে মেয়ে বউ সবাই মিলে হাতে হাতে একসাথে কাজ করলো। রাতে আরিয়ান, তাহলে আজকে আমরা আসি? না, আজকে তোর এখানে থাকবে, তোদের সাথে জরুরি কিছু কথা আছে আমার। কি এমন জরুরি যে বাড়িতে যাওয়া যাবে না? আজকে রাতটা তোরা এই বাড়িতেই থাক, সকালে কথা হবে এই বিষয় নিয়ে। আজকে সবাই ক্লান্ত, আগামীকাল সবাই ড্রয়িং রুমে উপস্থিত থাকবে। জীবন থেকে চলে গেল আরো একটা দিন। পরের দিন সকালে ড্রয়িং রুমে বাড়ির সকল উপস্থিত আছে এখানে। জি বাবা, সবাই এখানে আছি। আদ্রিতা, দাদুভাই কই? চাচা, আদ্রিতা এখনো ঘুমে। আচ্ছা, দাদুভাই ঘুমাক, ওর এখানে তেমন কোনো প্রয়োজন নেই। আদ্র, তুমি আমার পাশে এসে বসো। আরিয়ান খানের কথা শুনে আদ্র তার পাশে গিয়ে বসলো। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কেউ একটা কথাও বলবে না আশা করি। আমার কথা সবাই মানবে। সোহেল হাসিবের সাথে আমার কথা হয়েছিল, যারা ছেলে বা মেয়ে হোক আমাদের দুই পরিবারের সাথে তাদের বিয়ে দেওয়া হবে, কিন্তু আল্লাহ হয়তো চাইতে না যে আমাদের কারো মেয়ে হোক। তোর তো কোনো সন্তানই দিল না আল্লাহ, আর আমার দুই ছেলে, হাসিবের এক ছেলে, তাই আমাদের মনের আশা পূরণ করতে পারলাম না কেউ। এখন আমি আশা পূরণ করতে চাইছি, দুই পরিবারের মধ্যে বন্ধুত্ব সম্পর্কে আত্মীয়তার সম্পর্কে রূপান্তরিত করতে চাচ্ছি। এটা তো ভালো কথা, কিন্তু কার সাথে? অদ্রিতা আর আদ্র, এই দুজনের আমি বিয়ে দিতে চাইছি। আরিয়ান খানের কথা বলার সাথে সাথে সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তোর মাথা ঠিক আছে আরিয়ান? ভেবে দেখ তুই। আদৌ ছোট ওরা, সংসার জীবনে কিছুই বুঝবে? আমি তো বলিনি যে এখন সংসার করতে হবে। তুই আসলে কি বলতে চাস? তুই জমিদার হয়ে অন্যায় করতে পারবি দুটো বাল্যবিবাহ, যেখানে তুই অন্যায় রোধ করিস? আমি তো বলিনি যে আমি বাল্যবিবাহ দেব ওদের, শুধু ধর্ম মতে বিয়ে হবে আর তারপর যে যা বাড়িতে থাকবে। তোমরা সবাই কি বলো? চাচা, আমি আপনাকে সম্মান করি, কিন্তু এখানে আমার মেয়ের জীবনের প্রশ্ন। আমার মেয়ের মাত্র 13 বছর বয়স, ও এখন এসবের কিছুই বোঝে না। হ্যাঁ বাবা, আদ্র ছোট, ওদের ঘাড়ে এখন বিয়ে নামক বোঝাটা না চাপিয়ে দিলে হয় না। আমার শরীর ভালো যাচ্ছে না, আল্লাহ আমাকে কখন ডেকে নিয়ে নিয়ে যান তার তো কোনো ঠিক নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাই আমি চাই ওদের বিয়েটা দিতে। এই বিয়ের কথা কেউ জানবে না, শুধু আমরা দুই পরিবার বাদে। যখন ওরা পূর্ণবয়স্ক হবে তখন বড় আয়োজন করে ধুমধাম করে এ বাড়িতে আনা হবে। আর রইল বাল্যবিবাহ, শুধু ধর্মের মতে বিয়ে হবে, এখানে তো কোনো সমস্যা নেই। আরিয়ান খানের কথা শুনে জাহিদ খান আর কিছু বলল না। সে বরাবরই তার পিতাকে সম্মান করে। সে জানে তার পিতা কখনো ভুল সিদ্ধান্ত নেবে না। আমি মেনে নেব একটা শর্তে। এই বিয়ে হওয়ার পরে কেউ কারোর সাথে কোনো দেখা হবে না। অদ্রিজা যখন ভার্সিটিতে ভর্তি হবে তখন অনুষ্ঠান করে নিয়ে আসতে পারবেন, তার আগে অদ্রিজা এই বাড়িতে আসবে না। আর্দ্র আর অদ্রিজা কোনোভাবে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। আমি রাজি শর্তে। আশিফ, জি দাদা। কাজী ডাক, আজকে বিয়ে হবে। জি দাদা, এখনই যাচ্ছি। আদ্র, তোমার কোনো অসুবিধা আছে এই বিয়েতে? আমি জানি
তুমি যে সিদ্ধান্ত নিবে ভেবেচিন্তে নিবে। আশা করি এতে আমার ভালো হবে, কোনো খারাপ হবে না। আদ্রর কথা শুনে আরিয়ান খান যেন গর্ববোধ করলো। তাকে বিশ্বাস করে, তার উপর তার আস্থা আছে। এই কথাটুকু যেন তার মনে শান্তি এনে দিল। আর কি চাই তার জীবনে? তাসফিয়া, যাও আদ্রিতাকে নিয়ে আসো। সে কি বলবে, এখানে তার কিছু বলার নেই। তার মেয়ের তো রাজকপাল, এত ভালো একটা পরিবার থেকে বিয়ে হচ্ছে। যদিও বা তার মেয়ে একটু ছোট, কিন্তু তিনি এখানে কোনো অমত করতে পারেননি। তিনি জানেন আল্লাহ তাআলা তার মেয়েকে সুখী করবেন। অদ্রিতা, অদ্রিতা, ওর তাড়াতাড়ি। উঠবো না আমি এখন, ভালো লাগছে না, ঘুমাবো। এই মেয়ে, তাড়াতাড়ি উঠবি নাকি আমার হাতে মার খাবি? প্লিজ মা, একটু ঘুমাতে দাও। এমন করছো কেন? আব্বুকে বলে দেবো কিন্তু। এই মেয়ে, মার খাবি মার? আজকে তোর বিয়ে, উঠ তাড়াতাড়ি। বিয়ের কথা শুনে অদ্রিতার ঘুম ছুটে গেল। মা কি বলছো, আমার বিয়ে? আমি এখন বিয়ে করব না, আমি তো ছোট। এই মেয়ে, বেশি বুঝিস, যেটা বলছি সেটা কর। মা, আমি তোমাদের ছাড়া থাকবো না, প্লিজ। আমি বিয়ে করব না, আমাকে ছাড়া তোমাদের থাকতে কষ্ট হবে না? বলে সে কান্না শুরু করে দিল। সে তো ছোট মানুষ, এগুলো সে কিছু বোঝে না। মেয়ের কথা শুনে তাসফিয়া চৌধুরীর কান্না পেল। তার একটা মাত্র আদরের মেয়ে, তাকে এখনই বিয়ে দিয়ে দিতে হচ্ছে। যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায়, সেই মেয়েটা তো আর নিজের থাকে না, অন্য কারো হয়ে যায়। যতই এখন তাকে উঠিয়ে না নিক, তবুও। দূর মেয়ে, এভাবে কেউ কান্না করে? আমরা তো খেলবো। তুমি যেরকম পুতুল দিয়ে বর বউ খেলো, তেমন করে খেলবো। এখানে তুমি বউ হবে আর তোমার আদ্র ভাইয়া জামাই হবে। একটা আঙ্কেল আসবে, ওই আঙ্কেল তোমাকে যেটা যেটা করতে বলবে তুমি সেটা সেটাই করবে, ঠিক আছে? ঠিক আছে। সত্যি বলছো তো? মিথ্যে বলছো না তো মা? আমার মেয়ে সোনা মেয়ে, এটা কি আমি মিথ্যা বলতে পারি? না, আমার মা তো পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমার মা আমাকে কখনো মিথ্যে বলে না। বলেই আদ্রিতা তার গলা জড়িয়ে ধরল। তাদের কথার মাঝে লতিফা খান আসলো। তার হাতে একটা শাড়ি আর তার সাথে যাবতীয় জিনিসপত্র, অনেকগুলো গহনা। আপা, আমার মেয়েটা তো অনেক ছোট, ওইগুলো বুঝে না। আপনি একটু দেখবেন। আরে, এত চিন্তা করছো কেন? ও তো আমার আরো একটা মেয়ে, তাই না? ছোট মানুষ, এখনো এত চিন্তা করার দরকার নেই। যখন আমাদের বাড়িতে নিয়ে আসবো তখন দেখা যাবে। যাও তো আদ্রিতা, এই জিনিসগুলো পরে এসো ওয়াশরুম থেকে। জি আন্টি। ওয়াশরুম থেকে বের হয়ে আসলে তাকে দুই মা মিলে শাড়ি পরিয়ে দিল। যখন গয়না গড়াতে যাবে তখন বাঁচলো বিপত্তি। আন্টি, আমি এত গহনা পরবো না, গয়না পরলে আমার গা চুলকায়, কেমন যেন লাগে। গহনা বেশিক্ষণ পরে থাকতে হবে না মামুনি, কিছুক্ষণ পরে থাকতে হবে, বুঝলে? 1 ঘন্টা মতো একটু কষ্ট করে নাও মামুনি। জি আন্টি। অদ্রিতা মেনে নেওয়া দেখে তাসফিয়া চৌধুরী খুশি হলেন। অদ্রিতাকে দুজন রেডি করিয়ে নিচে নামলো। অদ্রিতাকে আরিয়ান খানের অপর পাশে বসানো হলো, আর আরেক পাশে আদ্র বসেছিল। বিয়ে পড়ানো শুরু করুন কাজী সাহেব। অদ্রিতা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সে যতই দুষ্টু হোক, বাইরের মানুষের সামনে এসে নীরব হয়ে থাকে। আর ঘর থেকে বের হওয়ার আগে তার মা ভালো করে বলে দিয়েছে সে যেন চুপচাপ বসে থাকে, আর যে যা যা করতে বলে তাই তাই যেন সে করে। জাহিদ খানের একমাত্র ছেলে আদ্র খানের সাথে জামাল চৌধুরীর একমাত্র মেয়ে আদ্রিতার চৌধুরীর 10,01,01 টাকা দেনমোহর ধার্য করা হলো। যদি রাজি থাকেন তাহলে বলেন মা, কবুল? কাজী কবুল বলার সাথে সাথে অদ্রিতা কবুল বলে দিল। কবুল। আরও একবার বলেন, কবুল? কবুল কবুল। আদ্রকে উদ্দেশ্য করে বলল কাজী সাহেব। আপনি কি এই বিয়েতে রাজি? যদি রাজি থাকেন তাহলে কবুল বলেন। কাজীর কথা শুনে আদ্র কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর আর কিছু না ভেবে পরপর কবুল বলে দিল। কবুল কবুল কবুল। তাদের কবুল বলার সাথে সাথে সকলে আলহামদুলিল্লাহ বলল। তারপর কাজী সাহেব তাদের সুখের জন্য মোনাজাত ধরল। আজ থেকে এরা দুজন ধর্মীয় মতে স্বামী স্ত্রী। আল্লাহ এদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, এরা যেন একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারে। আল্লাহ এদের সকল আশা তুমি পূর্ণ করো, এদের সংসারে তুমি বরকত দিও, সুখ দুঃখে যেন তারা একসাথে পার করতে পারে। আমিন। সকলে আমিন বলল। তারপর বাজার থেকে কিনে আনা খুরমা দেওয়া হলো সকলকে। বউ, মা ওকে রুমে নিয়ে যাও। লতিফা আর তাসফিয়া দুজনে মিলে অদ্রিতাকে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে সবকিছু পাল্টে ফ্রেশ হতে বলল অদ্রিতাকে। আমাদের খেলা শেষ। অদ্রিতার কথা শুনে লতিফা তাসফিয়ার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তারপর তাসফিয়া বলল,
আসলে আপা ও অনেক কান্নাকাটি করছিল। পরে আমি ওকে বলছি এটা খেলা, পুতুল পুতুল খেলা। ও যেমন পুতুল পুতুল খেলে তেমনই এটা খেলা। এটা কিন্তু ঠিক হয়নি তাসফিয়া। ও ছোট হলে ওকে এটা বোঝানো উচিত ছিল। যা হওয়ার হয়ে গেছে, পরে ওকে বুঝিয়ে সব বলে দিও। জি আপা। আন্টি, গয়নাগুলো আপনি নিয়ে যাবেন না? আমার তো গয়না পরতে ভালো লাগে না, এগুলো আপনি নিয়ে যান। না আম্মু, এগুলো তোমার। আমি তোমাকে উপহার হিসেবেই দিয়েছি। আজকে থেকে আমরা বেয়াই বেয়ান হয়ে গেলাম ভাই। হ্যাঁ, আয় কোলাকুলি করি। বেআইন হলাম, যদি কোলাকুলি না করি তাহলে হয়? তারপর দুজনে মিলে কোলাকুলি করলো। আজকে হাসিব বেঁচে থাকলে কত খুশি হতো। আরিয়ান খানের কথা শুনে জামিল চৌধুরীর মন খারাপ হলো। আজকে তার বাবা বেঁচে থাকলে কত ভালো হতো। তারপর সবাই মিলে দুপুরের খাবারের আয়োজন করলো। অদ্রিতা নিজের মতো করে ঘোরাফেরা করছে, তাকে কেউ কিছু বলছে না। এক সময় ঘুরতে ঘুরতে রুমের কাছে গেল, রুমে উকি মারলো। এই বাড়ির সবার রুমের থেকে রুমটা ইউনিক ডিজাইন, আধুনিক হাতে সাজিয়েছে তার ঘর। তার ঘরে কাউকে সে ঢুকতে দেয় না। অদ্রিতা চুপি চুপি আদ্র রুমে ঢুকলো, দেখলো রুমে কেউ নেই। রুমে কিছুক্ষণ ঘুরে তারপর বারান্দায় গেল। বারান্দায় যেতেই সে তো মহা খুশি। এত এত ফুল গাছ, তার পছন্দের লাল গোলাপ গাছ। শুধু যে লাল গোলাপ তা নয়, এটা গোলাপের একটা রাজ্য। লাল গোলাপ, সাদা গোলাপ, হলুদ গোলাপ, গোলাপি গোলাপ, খয়েরি গোলাপ, লাল সাদা গোলাপ, অর্কিড। তার তো এত ফুল গাছ দেখে খুশিতে নাচতে ইচ্ছে করছে। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল। কি করছো এখানে? পিছনে ঘুরে আদ্রকে দেখে চমকে গেল অদ্রিতা। ভয় পেল যদি আদ্র সেদিনের জন্য তাকে বকে। না কিছু না, আমি তো ফুল দেখছিলাম। মাথা নিচু করে কথাটা বলল। এতক্ষণে অদ্রিতাকে ভালো করে খেয়াল করলো আদ্র। অদ্রিতা ছোট হলেও তার চুল অনেক ঘন আর পিঠের মাঝখান পর্যন্ত। গায়ের রং ধবধবে ফর্সা। আদ্রর মনে আছে অদ্রিতার চেহারা তার দাদির মতো হয়েছে অনেকটা, কারণ সে ছোটবেলায় অদ্রিতার দাদিকে দেখেছিল। ফুল তোমার পছন্দ, ফুল নেবে? আদ্রর কথা শুনে অদ্রিতা খুশি হলো। হ্যাঁ, ওই গাছটা আমাকে দেবে? লাল গোলাপ দেখিয়ে বলল। যদি না দিই তাহলে? অদ্রিতা আদ্রর কথা শুনে তার মন খারাপ হয়ে গেল। সে কিছু না বলে যেতে নিলে আদ্র পিছন থেকে বলল। অদ্রিতা, কোথায় যাচ্ছ? আমার কথা শোনো। তুমিই তো বললে আমাকে নাকি ফুল গাছ দেবে না, তাহলে একটা ফুল গাছ দাও না প্লিজ। সেদিনের জন্য সত্যি আমি সরি। তোমাকে ইচ্ছে করে আমি মারিনি, ভুল করে লেগেছে। আমাকে লাল ফুল গাছটা দিবা আদ্র ভাইয়া? অদ্রিতার মুখে ভাইয়ার শুনে আদ্রর কিছুটা রাগ হলো, কিন্তু কিছু বলল না। আমার বিয়ে করে বউ আমাকে ভাইয়া ডাকে। তোমাকে ফুল দিতে পারি একটা শর্তে। কি শর্ত বলো? তুমি যদি আমাকে ভাইয়া না বলে শুধু আদ্র বলে ডাকো। তোমাকে আদ্র বলে ডাকলে আম্মু বকা দেবে। আম্মু বলেছে বড়দের ভাইয়া বলে ডাকতে। আমাকে আদ্র বলে ডাকলে কেউ বকা দেবে না, সবাই তোমাকে আরো বেশি ভালোবাসবে। যদি বকা দেয় তাহলে? আমি বলেছি তো, বকা দেবে না কেউ, দেখে নিও। তোমার আমার কথা বিশ্বাস হয় না? হয়। এই নাও এই ফুল গাছটা নিয়ে যাও, আর কেউ যদি বলে কে দিয়েছে বলবা আদ্র দিয়েছে, কেউ কিছু বলবে না। ফুল গাছ নিয়ে তো অদ্রিতা সেই খুশি, তার প্রিয় লাল গোলাপ দিয়েছে। আদ্রকে ভয় লাগলেও এখন তার আর ভয় লাগছে না। তুমি অনেক ভালো আদ্র। অদ্রিতার কথা শুনে আদ্র খুশি হলো, তবে কেন হলো তা সে জানে না। তবে তার খুব ভালো লাগছে অদ্রিতার কথা শুনে। তোমার সাথে যদি আর কোনোদিন দেখা না হয় তুমি আমাকে মনে রাখবে? অদ্রিতার কথা শুনে খুশি হলো, তাকে মনে রাখবে অদ্রিতা। আজকে আমি চলে যাব, তোমার সাথে আর দেখা হবে না। হয়তো অনেকদিন পরে দেখা হবে তোমার সাথে। তুমি আমাকে মনে রাখবে, ভুলে যাবে না? সত্যি মনে রাখবে আমাকে? হ্যাঁ, মনে রাখবো। আমি যাই। অদ্রিতা চলে গেল। তার যাওয়ার পানে আদ্র কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়লো। হয়তো অদ্রিতা মনে রাখবে, হয়তো বা না। অদ্রিতা ফুল গাছটা নিয়ে ড্রয়িং রুমে আসলো। উদ্রিতা, ফুল গাছ কই পেলে তুমি? এটা তো মনে হয় আদ্র ভাই আর ফুল গাছ। হ্যাঁ, এটা আদ্রর ফুল গাছ, আমাকে দিয়েছে আর বলেছে যত্ন করে রাখতে। এটা নাকি সে আবার পরে এসে দেখবে। আদ্র তোর বড় না, তুই সবার সামনে আদ্র বলে রেখেছিস। আদ্র কিন্তু রেগে যাবে। আদ্র ভাইয়া বলবি। না, আদ্র রাখবে না। আমি ভাইয়া বলেছিলাম। আমাকে বলেছে আমি যেন তাকে আদ্র বলে ডাকি। আমি বলেছিলাম তুমি বকা দিবে, কিন্তু আদ্র বলল তুমি নাকি বকা দেবে না, তাই আদ্র বলছি। অদ্রিতার কথা শুনে সবাই খুশি হলো। হয়তো এই বিয়েতে মত ছিল আদ্রর। লতিফা খান মনে মনে খুশি হলো, মুচকি হাসলো। তানিয়া চৌধুরী মুচকি হাসলো অদ্রিতার কথা শুনে।
আচ্ছা, তুই আদ্র বলে রাখিস। দেখো মা, আদ্র আমাকে এই সুন্দর গাছটা দিয়েছে, আমার পছন্দের ফুল গাছ। খুব সুন্দর না? আদ্র খুব ভালো, আমাকে একটুও বকেনি। এটা আমি বাসায় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে যাস। এটা কিন্তু শুধু তোমার পছন্দের ফুল না অদ্রিতা, এটা কিন্তু আমার ভাইয়েরও পছন্দের ফুল। আমার ভাই তার পছন্দের জিনিস কাউকে দেয় না, তোমাকে দিয়েছে, তার মানে তুমিও তার পছন্দের। জাহিদ খান লতিফা খানের পাশেই ছিলেন। দেখেছো, তোমার ছেলে তার বউকে কত ভালোবাসে, নিজের পছন্দের ফুল গাছটাও দিয়ে দিয়েছে। তোমার মনে আছে গতবার তোমার ভাইয়ের মেয়ে এই ফুল গাছটায় হাত দিয়েছিল দেখে কি কাণ্ডটাই না করেছিল, আর আজ দেখো নিজের বউকে ঠিকই দিয়ে দিয়েছে। এটা কিন্তু তোমার ছেলে আর ছেলের বউ হয়, ভেবেচিন্তে কথা বলো, বুঝেছো? আমার ছেলে আর বৌমাকে দেবো না তো কাকে দিব? আজ বুড়ো বলে কেউ ভালোবাসে না। এটা কেমন কথা? ভালো না বাসলে এত বছর সংসার করছি তোমার সাথে, তোমার বাচ্চা পয়দা করলাম, এগুলো কি ভালোবাসা না? যাও, এইগুলো কি বলো তুমি? জাহিদ খানের কথা শুনে লতিফা খান আবাল হয়ে গেল। এই লোক আবার কি ভাং ধরছে, নিজেই করলো সব, এখন তাকেই দোষ দিচ্ছে। যাহ বাবা। বিকেলে চলে যাচ্ছি, সাবধানে থেকো, কিন্তু ভালো থেকো। আমাকে বলে যেও না কিন্তু, আমাদের আর দেখা হবে না। আচ্ছা আচ্ছা। সবাই যার যার গন্তব্যে চলে গেল। ভাগ্যে কি আছে, অদ্রিতা কি মনে রাখবে আদ্রকে? তাকে সে তো কথা দিয়েছে অদ্রিতা। কেটে গেছে 8টি বছর। 8 বছরে পাল্টে গেছে অনেক কিছু। অদ্রিতা এখন ভার্সিটিতে পড়ে। আদ্র পিএইচডি করতে দেশের বাইরে চলে গেছে। আর তাদের বাড়ির পাশে অদ্রিতারা ফ্ল্যাট কিনেছে আজ থেকে 3 বছর আগে। তারা এখন সেখানেই থাকে। অদ্রিতা আদ্রদের বাড়িতে মাঝে মাঝে বেড়াতে যায়। দক্ষিণা হাওয়া বসন্তের আগামী বার্তা দিচ্ছে, আর শীতের বিদায়ের। ঝরে যাওয়া গাছের ডালগুলোতে নতুন পাতা গজাচ্ছে। প্রকৃতি সেজেছে নতুন রূপে। গাছে গাছে নতুন ফুলের বাহার। সেই সাথে চারিদিকে মেতে উঠেছে বসন্ত উৎসবে। আজকে অদ্রিতাদের ভার্সিটিতে বসন্ত উৎসব। এখন গান করবে অদ্রিতা চৌধুরী। বান্দরনি, তুই আমার পারফরমেন্সের নাম দিয়েছিস? তোকে না আমি বলেছি আমি গান গাইবো না? কুত্তি, গান গেয়ে আসে, তারপরে তোর কপালে শনি আছে। দিল্লি তো আমাকে বাস। আগে তো যা গান গেয়ে আয়, তারপর আমাকে মারিস। অদ্রিতা স্টেজে চলে গেল। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়। অদ্রিতার গান শেষ হতেই করতালিতে ভরে উঠল চারিদিকে। কুত্তি, আজকে তোর একদিন কি আমার একদিন। তুই আমাকে না জানিয়ে নাম দিয়েছিলি কেন? বান্দরনি, তোকে না আমি বলেছিলাম আমি এগুলো কিচ্ছু করব না, তাও কেন নাম দিছিস? দোস্ত, তুই আমাকে কাছে পেলে আজকে জ্যান্ত চিবিয়ে খাবি। প্লিজ দোস্ত, আমিও দৌড়াতে পারছি না, একটু থাম প্লিজ। তোকে একবার হাতের কাছে পাই, তোর পিঠের চামড়া তুলে ফেলবো। আজকে তুই আমাকে এত বড় বাস না দিলেও পারতি আজকে। দৌড়াতে দৌড়াতে আদিবাকে একসময় আদি ধরে ফেলল। আর মারিস না দোস্ত, হার মারলে আমি মরেই যাব, তখন তুই আমাকে কোথায় পাবি? অত্রি,
তোরে আমি পায়ে ধরি, হার মারিস না। আর এমন করবি বল আমার সাথে? মা আমাকে বারবার বলছে আমি যেন গান না করি। এখন যদি মা জানে যে আমি গান করছি, আমার বদলে কি তুই বকা খাবি বল? বলেই ধরাম করে পিঠে একটা কিল বসিয়ে দিল আদিবার। তারা দুজন মারামারি করছিল। হঠাৎ দেখতে পেল আদিত্য তাদের দিকে এগিয়ে আসছে। আরে দোস্ত, এটা আদিত্য ভাইয়া না? এদিকে আসছে কেন? প্রপোজ করবে নাকি? দেখিস আমার কথা মিলিয়ে নিস। তোকে প্রপোজ করবে দেখিস? এখন পর্যন্ত আমাকে একটা প্রপোজ পেয়েছি, আমার ফাটা কপাল। তাদের কথার মাঝে আদিত্য এসে দুজনের সামনে দাঁড়ালো। তার হাতে একটা গোলাপ ফুলের বুকে ছিল। বুকেটা আদিবার দিকে এগিয়ে বলল, আদিবা ভাই, এটা তোমার জন্য। আমার জন্য মানে? মানে কালকে তোমার একটু সময় হবে আমাকে দেওয়ার জন্য? তোমার সাথে কিছু কথা ছিল। না তো ভাইয়া, কালকে আমার ওনার সাথে একটু ঘুরতে যাব তো, তাই আর কি। পরশু সময় হবে, তাহলে আগামী পরশু দেখা করি। লজ্জা লজ্জা ভাব করে আদিবা কথাগুলো বলল। তোমার উনি মানে বুঝলাম না ঠিক। আমার উনি মানে আমার ফিয়ন্সে। তোমার বিয়ে ঠিক হয়েছে? জি ভাইয়া, এই তো আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে। সবাইকে দাওয়াত দিব, আসবেন কিন্তু। আদিত্য আর কিছু না বলে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। সে চলে যেতে তারা দুই বান্ধবী হাসিতে ফেটে পড়ল। এটা কি হলো? তুই ভাইয়াকে মিথ্যা কথা বললে কেন? আরে ধুর, এর সাথে প্রেম করবে কে? একটা প্লে বয়, তুই জানিস না? না তো, আদিত্য ভাইকে দেখে তো মনে হয় ওনার মতো সহজ সরল আর কেউ নেই। তাহলে তুই তো জানিস না, আমাদের ক্লাসে তোরা আসে না, মেয়েটার সাথে আদিত্যের রিলেশন ছিল, ব্রেকআপ হয়েছে। তুই যে একদিন ভার্সিটিতে আসিসনি, সেদিন কি একটা কাণ্ড হয়েছিল ভার্সিটিতে তোরা আর আদিত্যকে নিয়ে। আদিত্য একটু সুন্দর বলে সবাই তার জন্য ফিদা। কি জানি এই সাদা মূলায় মেয়েরা কি পায়। আর দেখ কেমন ভাব করে থাকে, মনে হয় যে ভোলা ভোলা। এই জন্যই মেয়েরা বেশি পাগল হয়। দেখিস তোর ভাগ্যে সাদা মুলা পড়বে। সেটা তখন দেখা যাবে, এখন চল বাড়ি যাব, সন্ধ্যা হয়ে যাবে। দেখ না তুই কত প্রপোজ পাস, আর আমি একটাও প্রপোজ পাই না। এই জীবন নিয়ে কি হবে যদি একটা প্রপোজ না পাই? তুমি প্রপোজ পাও না ঠিক, কিন্তু তুমি তো বিয়ে করে নিয়ে বসে আছো। দুলাভাই কবে দেখাবি বল সেটা? আদিবার কথা শুনে অদ্রিতা একটু লজ্জাই পেল। ভার্সিটিতে ওঠার পর আদ্রের সম্পর্কে অদ্রিতা সবকিছু বলে দিয়েছে আদিবাকে, যে সে বিবাহিত। সেদিন অদ্রির কথা শুনে আদিবা অবাক হয়ে গিয়েছিল। তার থেকে বেশি অবাক হয়েছিল তো এটা শুনে, বিয়ে হয়েছে কিন্তু তাদের মধ্যে কোনো যোগাযোগ নয়। কেমনে কি হয় ভাই? আচ্ছা আদৌ আমাকে দুলাভাই তো কোনো সমস্যা নাই? সমস্যা মানে কেমন সমস্যা? না, এই যে তোর সাথে সেই 3 বছর আগে দেখা করে গিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে, আর তার কোনো খোঁজ খবর নেই না। এত সুন্দর একটা মেয়েকে রেখে কেউ কি বিদেশে এইভাবে থাকতে পারে? আমার তো মনে হয় দুলাভাইয়ের কোনো প্রবলেম আছে। আদিবার কথা শুনে অদ্রিতা তার মাথায় একটা থাপ্পড় মারলো। বেশি পেকে গেছিস তাই না? তোর বিয়ে দিতে হবে, দাঁড়া আন্টিকে বলি তোর জন্য ছেলে দেখতে। তুই বিয়ে কর, তোর যদি কোনো দেবর থাকে তার গলায় আমি ঝরে পড়বো, তারপর তো যেন একসাথে থাকবো, ভালো হবে না? আমার তো দেবর আছে রায়হান ভাই, তুই কি দুই চোখে দেখতে পারিস না? ওই হাদারামকে বিয়ে করবে কে? হাদারাম তো ঠিক মতন কথাই বলতে পারে না, আবার তার সাথে প্রেম বিয়ে? বাচ্চা পয়দা করতে পারবে নাকি তাই সন্দেহ। বলেই চোখ টিপ মারলো আদিবা। দুজনে কথা বলতে বলতে গেটের কাছে আসতে অদ্রিতার পা হঠাৎ থমকে গেল। সে দাঁড়িয়ে থেকেও বুঝতে পারলো তার শরীর অস্বাভাবিক রকম কাঁপছে। কি রে, এভাবে দাঁড়িয়ে গেলি কেন? চল তাড়াতাড়ি বাসায় যেতে হবে, দেরি হলে তোর মা আমার মা দুজনেই বকবে। কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস না? একটু বিরক্ত নিয়ে কথাগুলো বলল। আদিবা তার কথা শুনছে না দেখে একটু ঝোরে ধাক্কা দিল অদ্রিতাকে। কিছু বললি? এতক্ষণ যে আমি এত কথা বকবক করলাম, তুই কি শুনিস না আমার কথা? আদিবা হঠাৎ খেয়াল করলো তাদের সামনে একটা ছেলে এসে দাঁড়িয়েছে। হাই শালিকা, কেমন আছো? আদিবা আদ্রকে ছবিতে দেখেছে। একজনকে ছবিতে দেখলে সহজে চেনা যায় না। লে ভাই, আপনি কে যে আমাকে শালিকা শালিকা করছেন? আমি কি আপনাকে চিনি নাকি? আপনি আমার বোনের জামাই না বান্ধবীর জামাই? আমার তো বোনই নেই, একটা মাত্র বান্ধবী আছে, ওর তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে। আদিবা আর কিছু কথা বলতে যাবে তার আগে অদ্রিতা তার কথা শুনে তার হাত চেপে ধরলো। আমি তোমার বোনের জামাই না, তোমার সামনে দাঁড়িয়ে থাকা তোমার বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ড।
আদ্রর কথা শুনে আদিবা বিষম খেলো। হারিয়ে যাওয়া দুলাভাই নাকি আপনি? আরে দুলাভাই, আপনি আসলে আমি তো আপনাকে চিনতেই পারিনি। আপনি আমাকে চিনলেন কেমন করে? আপনাকে আমি অদ্রিতার মোবাইলে দেখেছিলাম তো, যার কারণে আপনাকে চিনতে পারিনি। ওহো, ভুলেই তো গেছে। আপনি আমাকে চেনেন মিয়া। আপনার বউকে দেখে আমাকে চিনতে পেরেছেন তাই না? মোটেই না, আমি আগে থেকেই তোমাকে চিনি। কিভাবে? সেটা অন্য কোনো দিন বলবো। অদ্রিতা। তার মুখে নিজের নাম শুনে শরীরে কাঁটা দিয়ে উঠল। আদ্রর সাথে তার দেখা হয়েছিল সে যখন ক্লাস 9-এ পড়ে তখন। হয়তো দেখা হতো না, কিন্তু আদ্র দেশের বাইরে চলে যাবে তাই তাকে জোর করে তার মা আন্টির সাথে এয়ারপোর্টে পাঠিয়েছিল। সেদিন প্রথম আদ্র সবার সামনে অদ্রিতাকে জড়িয়ে ধরেছিল। সেই জড়িয়ে ধরার দৃশ্য অদ্রিতা এখনো ভুলতে পারে না। অদ্রিতা মাথা নিচু করে বলল, জি। চলো কোথায় যাব? বাসায় যাব। কোন বাসায়? তোমাদের বাসায়। কেন, আমাদের বাসায় যেতে চাইছো নাকি? অদ্রিতা নিজের বোকা বোকা প্রশ্নই নিজেই অবাক হলো। সেই সাথে আদ্রর কথাই একটু লজ্জা পেল। না, সেটা বলতে চাইনি আমি। তাহলে কি বলতে চেয়েছিলে? শালিকা, তুমি আমাদের সাথে চলো। না ভাইয়া, আমি কাবামে হাড্ডি হতে চাইছি না। আপনারা দুজনা যান, আমি একাই যেতে পারবো। তুই চল আমাদের সাথে, কোনো সমস্যা হবে না। চলো, কোনো সমস্যা নেই। এতদিন পরে আপনাদের দুজনের দেখা, একটু আলাদা টাইম স্পেন্ড করবেন না? আমি সেখানে কাবামে হাড্ডি হয়ে কিভাবে যাব? আপনারা যান, আমি একাই চলে যেতে পারবো। তোমাকে একা ছেড়ে দিই কিভাবে বলো? দাঁড়াও 1 মিনিট। আদ্র একটা রিক্সা ঠিক করে দিয়ে আদিবাকে রিক্সায় উঠিয়ে দিল। মামা, আমার শালিকাকে দেখে শুনে নিয়ে যাবেন। আমার শালিকের কিছু হলে কিন্তু আমার ভাই বিপত্নী হয়ে যাবে। আদ্রের কথায় কিছুই বুঝলো না আদিবা। রিক্সা চলতে শুরু করলো। রিক্সা চলে যেতেই আদ্র গিয়ে আদ্রিতার হাত ধরলো। তার হাত ধরতেই তার শরীরে বিদ্যুৎ খেলে গেল। আদ্র তাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। শালি কিন্তু আমার সেই ভালো, আমাদের জন্য অনেক ভাবে। আমাদের একা থাকতে দিয়ে চলে গেল। চলো কোথাও ঘুরে আসি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, মা বকা দেবে রাত করে বাসায় ফিরলে। আন্টি জানে তার মেয়ে তার জামাইয়ের সাথে আছে, কিছুই বলবে না। আদ্রর কথা শুনে অদ্রিতা আর কিছু বলল না। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। এখানে আমরা কি করব? আমি জানি তুমি কিছু খাওনি, আগে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুরতে যাব। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে তারা এক কোণায় বসলো, যাতে সহজে কেউ খেয়াল না করে। স্যার, আপনাদের অর্ডারটা? 2 প্লেট কাচ্চি বিরিয়ানি, চিকেন সালাদ, শিক কাবাব, নান, গ্রিল চিকেন, থাই স্যুপ আর 2টা আইসক্রিম। অদ্রিতা এত খাবার অর্ডার দেওয়া দেখে হা হয়ে গেল। কিছুক্ষণ পর ওয়েটার এসে সব খাবার দিয়ে গেল। আমরা দুজন মানুষ, এত খাবার অর্ডার দিলেন কেন? এত খাবার কে খাবে? কাচ্চি আর আইসক্রিম তোমার জন্য, বাকি সব আমি খাবো। আদ্রর কথা শুনে অদ্রিতা টাস্কি খেলো। মনে মনে বলল, এই লোক এত খাবার খেয়ে এত ফিট কিভাবে? এত চিন্তা ভাবনা বাদ দিয়ে খাবার খাওয়া শুরু করো। তোমার জামাইয়ের থেকে আরো বেশি খেতে পারে। আর তোমার বর এমনি এত ফিট না, প্রতিদিন জিম করে। অদ্রিতা যেন আরো বড় টাস্কি খেলো। এর সামনে কিছু ভাবাও যাবে না। এ তো দেখি মনের কথাও জেনে যায়। কেমনে কি ভাই? অত ভেবে কাজ নাই, খাওয়া স্টার্ট দাও। আর জামাইকে কখনো কেউ ভাই বলে না। জামাইকে জান, কলিজা, বাবু, আত্মার সোনা এগুলো বলতে হয়। অদ্রিতার মনে হয় এখন অজ্ঞান হয়ে যাবে। সে আর কিছু না ভেবে খাওয়া শুরু করলো। অদ্রিতা কাচ্চি খেতে খেতে আদ্রর প্রায় সব খাওয়া শেষ। অদ্রিতা খাচ্ছে কম, আদ্রকে দেখছে বেশি। তুমি খাবে নাকি আমি খাইয়ে দেব? আদ্রর কথা শুনে একটু লজ্জাই পেল। আমি খেতে পারবো। খাওয়া শেষে বিল দিয়ে দুজন গাড়িতে গিয়ে বসলো। বাতাসে অদ্রিতার চুল অদ্রিতাকে তো চালাচ্ছে, সেই সাথে আদ্রর মুখের উপরে চুলগুলো বাড়ি খাচ্ছে। তাই সে চুলগুলো খোপা করতে নিলে আদ্র বলল, চুল বেঁধো না। আপনার তো গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। আমি কি একবারও বলেছি আমার সমস্যা হচ্ছে? এত বেশি ভাবা ঠিক না। আজকাল মানুষের ভালো করতে নেই। কোন জায়গাটা তো খুব সুন্দর। পছন্দ হয়েছে। এটা আমার খুব একটা প্রিয় জায়গা। আগে যখন রাজশাহী থেকে ছুটিতে বাড়িতে আসলাম, তখন যদি কখনো মন খারাপ হতো, গাড়ি নিয়ে এখানে চলে আসতাম। সবচেয়ে ভালো লাগে যখন সূর্য অস্ত যায়। তাহলে আজকে সূর্যাস্ত দেখে যাব। বাদাম খাবে? খাওয়া যায়। তুমি এখানে বসো, আমি বাদাম কিনে আনছি। আদ্র বাদাম কিনতে চলে গেল। আর অদ্রিতা নদীর কিনারে বসে থেকে সূর্যাস্ত দেখছে। আদ্র বাদাম কিনে আসার সময় দূর থেকে অদ্রিতাকে লক্ষ্য করলো। সূর্যাস্তের আলোতে অদ্রিতাকে কি স্নিগ্ধ লাগছে। দূর থেকে দাঁড়িয়ে আদ্রিতার কয়েকটা ছবি তুলে নিল।
তারপর গিয়ে অদ্রিতার পাশে বসলো। আদ্র বাদাম ছিলে দিচ্ছে আর অদ্রিতা খাচ্ছে। তুমি কি নিষ্ঠুর? সব জায়গায় প্রেমিকা বাদাম ছিলে দেয় আর প্রেমিক বাদাম খায়, আর আমি বাদাম ছিলে দিচ্ছি আর তুমি বাদাম খাচ্ছ। তোমার কি বরটার উপর একটু মায়া হয় না? আইসে কি আমার প্রেমিক প্রেমিকার উদাহরণ দিতে? বলি ভাই, এতদিন কই ছিলেন? এতদিন তো আমার কথা একটুও মনে পড়েনি। আমার বউটা কি আমাকে মিস করেছে? আমার বউটা কিন্তু আমাকে কথা দিয়েছিল সে আমাকে ভুলে যাবে না। সে কিন্তু তার কথা রেখেছে, সে আমাকে ভুলে যায়নি। আমি আমার বউটাকে কিন্তু খুব ভালোবাসি। একদম বউ বউ করবেন না। এখন ভালোবাসা দেখাতে এসেছে? আগে কই ছিলেন? কোনো খোঁজ খবর নেই, হুট করেই উদয় হলেন। আবার চলে যাবেন নাকি? হায়রে, আমার বউটা দেখে অনেক কথা শিখে গেছে। আমার পিচ্চি বউটা আর পিচ্চি নেই। আমার বউ পাখিটা। রাগ করেছো আমার উপর? তোমার বাবার শর্তের কথা মনে নেই? মনে থাকবে কিভাবে? তখন তো তুমি পিচ্চি। তখন কেন? এখনো তো তুমি পিচ্চি আছো। তোমার বাবার কারণেই তো আমাকে তোমার কাছ থেকে দূরে থাকতে হলো। খবরদার আমাকে পিচ্চি বলবেন না। আমি যদি পিচ্চি হই তাহলে পিচ্চি মেয়েকে বিয়ে করেছেন কেন? আমি তো বিয়ে করতে চাইনি। কি করবো বলো? আমার দাদুটা তোমাকে আমার ঘাড়ে চাপিয়ে দিল। আদ্র মজা করে কথাটা বললেও কথাটা শুনে অদ্রিতার খারাপ লাগলো। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তার কেন যেন খুব কান্না পাচ্ছে। তার মানে কি সবাই তাকে জোর করে তার ঘাড়ে তুলে দিয়েছে? এরকম কথা সে বলতে পারলো? আচ্ছা দেখি এদিকে তাকাও। কি হয়েছে? রাগ করেছো? আমি তো এমনি একটু মজা করছিলাম। দেখি এদিকে তাকাও। কান্না করছো? এই সামান্য কথা কেউ কি কান্না করে? দেখেছো তুই পিচ্চি পিচ্চি রয়ে গেলে, বড় হলে না আর। উপরে উপরে দেখায় যে আমাকে কত ভালোবাসে, ভেতরে ভেতরে তো শয়তান। আমাকে তো ভালোবাসে না। বিদেশে গিয়ে কি কোনো মেয়েকে পছন্দ হয়েছে? হতেও পারে। আমার মতো এমন মেয়েকে কে ভালোবাসবে? আমি তো সবার মতো এত স্মার্ট না। ডিভোর্স দিয়ে দেবো আপনাকে। কি বললি তুই? ডিভোর্স দিবি? এত সাহস হয়েছে? কিছু বলি না দেখে বার বেড়ে গেছিস তাই না? সামান্য মজা বুঝিস না তুই? সামান্য একটা কথা নিয়ে এত বড় কথা বললি তুই আমাকে। তুই যদি ডিভোর্স চাস তাহলে আমার মরা মুখ দেখতে হবে। তার আগে তুই ডিভোর্স পাবি না, মনে রাখিস। তার গালে জোরে চেপে ধরে কথাগুলো বলল। গাল ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল। আসলে ভুলটা তারই। সে এমন না করলেও পারত। সে শান্ত প্রকৃতির মানুষ হলে অদ্রিতার প্রতি একটু বেশি পজিটিভ, যার কারণে এই সামান্য কথায় বেশি বেশি রিয়্যাক্ট করে ফেলে। আদ্র অদ্রিতাকে টেনে বুকের মধ্যে জড়িয়ে নিল। অদ্রিতা জড়িয়ে ধরায় একটু এবার বেশি কান্না করতে লাগলো। তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। প্লিজ এভাবে কান্না করো না, আমার ভুল হয়েছে। আর এমন করবো না, প্রমিস করছি। কান্না থামাও। আদ্রর কথা শুনে ধীরে ধীরে অদ্রিতার কান্নার বেগ কমে আসলো। অদ্রিতাকে মাথায় হাত বুলিয়ে দিল আদ্র। ওভাবেই দুজন দুজনকে জড়িয়ে সূর্যাস্ত দেখতে লাগলো। ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে। এ এক সুন্দরতম দৃশ্য। এক প্রেমিক যুগল এই সুন্দরতম দৃশ্য একে অপরকে জড়িয়ে ধরে দেখছে। এটা যেন একটু বেশিই সুন্দর। সূর্য অস্ত যাচ্ছে, সেই সাথে শেষ হয়ে গেল আমাদের জীবন থেকে আরো একটা দিন, যেদিন আমরা আর কখনো ফিরে পাবো না। সূর্য অস্তের সাথে সাথে অনেকের জীবনেরও সূর্যাস্ত হয়। সেই সূর্যাস্তের তারা কেউ আগামী দিনের নতুন ভোরের সূর্যটা দেখতে পায় না। আবার কেউ চলে যায় পৃথিবীর গভীর মায়া ছেড়ে। শুরু হয় কারো নব্য জীবনের সূচনা। অদ্রিতা, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? রাত্রি নেমে আসলো তো প্রায়। আজকের কথায় অদ্রিতা সম্বিত ফিরে পেল। সে এতক্ষণ তার বুকের মধ্যে ছিল। ছি, এমনটা সে কেমনে করতে পারলো? ভাবতেই তার লজ্জা লাগছে। সে তাড়াতাড়ি করে আদ্রকে রেখে চলে যেতে লাগলো। এখন গাড়ির সামনে কেন দাঁড়িয়ে আছো? আমাকে তো রেখেই চলে আসলে। দাঁড়িয়ে থাকবো না? আপনি তো গাড়ির লক করে রেখেছেন, গাড়িতে বসবো কেমনে? ধরণীতে রাত নেমেছে। অদ্রিতা গাড়ি চালিয়ে ঘুরে বাহিরের প্রকৃতি দেখতে ব্যস্ত। গাড়ি জানালা বন্ধ করে দাও। বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে, ঠান্ডা লেগে যাবে। কিছুই হবে না, এমনিই থাক, আমার ভালো লাগছে। অদ্রিতার বাড়ির সামনে গাড়ি থামালো। অদ্রিতা গাড়ি থেকে নামতে যাবে, ঠিক সেই মুহূর্তে আদ্র হাত ধরে টান দিতেই তার কোলে গিয়ে পড়ল। এভাবে চলে যাচ্ছে আমাকে বাইনা দিয়ে। আদ্রর কথার মানে অদ্রিতা বুঝলো না, তাই আদ্রর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আচ্ছা তোমাকে বাই দিতে হবে না, আমি তোমাকে বাই দিয়ে দিচ্ছি। বলেই অদ্রিতার ঠোঁটে টুক করে চুমু দিল। আদ্র চুমু দিতেই তার পুরো শরীর যেন বরফের মতো শীতল হয়ে গেল। তার দেওয়া প্রথম ভালোবাসার স্পর্শ। রাগ করে তখন বউটাকে ব্যথা দিয়েছিলাম, এখন আদর করে দিলাম। যাও এখন।
অদ্রিতা আদ্রর থেকে ছাড়া পেয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ল। আল্লাহই জানে গাড়ির ভেতর থাকলে আদ্র আর কি করবে। অদ্রিতা বাড়ির ভিতরে চলে যেতেই আদ্র তার গাড়ি নিয়ে নিজেদের বাড়িতে চলে গেল। যা রুমে গিয়ে ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি। কিছু খাবো না মা, বাইরে থেকে খেয়ে আসছি। এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। উনি যে আসবে আমাকে তো বলনি, উনি কবে আসছে? অদ্রিতার কথা শুনে তাসফিয়া চৌধুরী মুচকি মুচকি হাসল। তোর উনি আজকে এসেছে, এসে তোকে আনতে ভার্সিটিতে চলে গেল। ছেলেটা একটু রেস্ট নেয়নি। তার মায়ের কথা শুনে একটু খারাপ লাগলো যে আদ্র এসেই তাকে ভার্সিটি থেকে আনতে গেছে। এত দূর জার্নি করে নিশ্চয়ই খুব ক্লান্ত ছিল। তার মন খারাপ হলো, আবার সেই সাথে ভালো লাগছে যে মানুষটা তার জন্য এত ভাবে। জিনাত বাড়িতে এসেছে, তোকেও বাড়িতে যেতে বলছে। আগামীকাল সকালে তোর সাথে দেখা করবে। কালকে না গেলে হয় না মা, যেতেই হবে। অদ্রিতার কথা শুনে তাসফিয়া চৌধুরী বুঝলেন তার মেয়ে লজ্জা লাগছে। কালকে যেতে হবে। ওই বাড়িতে লতিফা ভাবিও আর বলছে তোকে যেতে কি জানি দরকার আছে। তোমরা যাবে না? তুই তো একাই যাস প্রতিদিন, তাহলে আজকে কেন এমন করছিস? কালকে গেলে কি হবে? আমরা যাব যখন সময় হবে তখন। আরে ভাবি, তোমার আসতে এত দেরি হলো কেন? আমি তোমাকে সেই সকালে আসতে বলেছিলাম। একটু লেট হয়ে গেল আপু। মম, দেখে যাও, আজকে তোমার বৌমার শাড়ি পরে এসেছে, ভাবা যায়? অদ্রিতার কথা শুনে তাসফিয়া চৌধুরী বুঝলেন তার মেয়ের লজ্জা লাগছে। জিনাতের কথা শুনে অদ্রিতা ভীষণ লজ্জায় পড়ে গেল। সে এমনিতে আসতে চায়নি, তার উপর শাড়ি পরে তার মা জোর করে পরিয়ে দিল। এখন সবাই তাকে লজ্জাতে ফেলছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে। আজকে তো আমার ভাই পাগল হয়ে যাবে। আমার ভাই এমনিতেই তোমার প্রতি পাগল। তুমি বলতে পারো গতকাল এতটা পথ এসে সে তোমাকে দেখতে তোমার ভার্সিটি পর্যন্ত চলে গেল, ভাবা যায়? অদ্রিতা যেন লজ্জাই পেল। হঠাৎ জিনাতের ফোনে কেউ ফোন করে সে উঠে চলে যায়। এর মধ্যে আদ্র রুম থেকে বলে উঠে, মাম তোমাকে না কখন বলেছি আমাকে একটা ব্ল্যাক কফি দাও, আর কত সময় লাগবে? দাঁড়া, দিচ্ছি, 5 মিনিট সময় লাগবে। আর তাড়াতাড়ি করো। যা তোমা, ব্ল্যাক কপি করে দিয়াই তো তোর বরকে, আমার কাজ আছে। অদ্রিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি চলে গেলেন। অদ্রিতা রান্নাঘরে গিয়ে পানি গরম দিয়ে এদিক ওদিক সবকিছু করতে লাগলো। এই বাড়িতে তার প্রায়ই আসা। লতিকা খান তাকে কখনো রান্নাঘরে ঢুকতে দেয়নি, তাই সে কোথায় কি আছে সেসব সম্পর্কে অবগত নয়। কফি দিতে দেরি হচ্ছে দেখে আদ্র নিচে চলে আসে। এসে দেখলো নিচে কেউ নেই, তাই রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে আদ্র পুরো স্ট্যাচু হয়ে গেল। একজন শাড়ি পরিহিতা রমণী তার উল্টো দিকে দাঁড়িয়ে কিছু একটা করছে। তাকে দেখিয়ে আদ্র চিনে ফেললো এটা অদ্রিতা। আঁচলটা কোমরে গুজে দিয়েছে, যার কারণে কোমল কোমর দৃশ্যমান। চুলগুলো হাত খোপা করা, দেখতে পাক্কা গিন্নিদের মতো মনে হচ্ছে। আদ্র ধীরে ধীরে অদ্রিতার কোমরে তার শীতলে হাত রাখলো। হাত রাখতেই অদ্রিতা পিছনে ঘুরে ঠাস করে লাগিয়ে দিল, কিন্তু তার হাতের ছড় খেয়ে আদ্র স্তব্ধ হয়ে গেল। অদ্রিতাও চর দিয়ে বোকা হয়ে গেল। সে তো ভেবেছিল অন্য কেউ তার সাথে অসভ্যতামি করছিল। আদ্র আসলে আমি বুঝতে। অদ্রিতাকে কিছু বলতে না দিয়ে আদ্র সেখান থেকে হন হন করে চলে গেল। তার খুব খারাপ লাগছে। তাড়াতাড়ি কফি নিয়ে এসে আদ্র রুমে গেল। আসবো। অদ্রিতার কথাই ভেতর থেকে কোনো জবাব পেল না, তাই অদ্রিতা দরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করলো। রুমের ভিতর কেউ নেই। হঠাৎ বারান্দায় একটা ছায়া দেখতে পেল। সে বুঝে গেল বারান্দায় আদ্র দাঁড়িয়ে আছে, তাই সে ধীর পায়ে বারান্দা থেকে এগিয়ে গেল। আপনার কফি। ওখানে রেখে দাও। অদ্রিতা কফির কাপটা দেওয়ালের উপর রেখে দিল। আসলে আমি বুঝতে পারিনি যে ওটা আপনি ছিলেন। আমি ইচ্ছে করে আপনাকে মারিনি, ভেবেছিলাম অন্য কেউ আমার সাথে। এইটুকু বলেই অদ্রিতা কান্না করে দিল। আদ্র তার কান্নার আওয়াজ শুনে এত তাড়াতাড়ি পিছন দিকে ঘুরে তাকালো। অদ্রিতাকে টেনে বুকের মাঝে জড়িয়ে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হুশ, কিছু হয়নি, কান্না করছো কেন? আমি ইচ্ছে করে আপনাকে ব্যথা দেইনি, আমার ভুল হয়েছে। আর এমন হবে না, প্লিজ রাগ করবেন না। এবারে অন্তত মাফ করে দিন। কে বলেছে আমি রাগ করেছি? আমি একটু রাগ করিনি। আমি তো এটা ভেবে খুশি হয়েছি আমার বউটা তার সম্পদ হেফাজতে রেখেছে আমার জন্য। আপনি সত্যিই রেগে নেই তো? আমি মরতে করতে চাইনি। চরটা কিন্তু সেই জোরে ছিল। আমি ভীষণ রকমের রেগে আছি। রাগ করবো না, যদি একটা কিসি দাও।
আজ তার কথার মানে বুঝতে পেরে সে ভীষণ লজ্জা পেল। যাও, আমি রেগে আছি, একটা কিসি না দিলে আমার রাগ ভাঙবে না। আদ্রর কথা শুনে অদ্রিতা তার বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর আদ্রকে বলল, আপনি চোখ বোঝে? কেন? আমি আপনাকে চোখ বন্ধ করতে বলেছি, বন্ধ করবেন, এত বেশি কথা বলেন কেন? অদ্রিতার কথা শুনে আদ্র চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করতেই অদ্রিতা যে গালে আদ্রকে থাপ্পড় মেরেছিল সেই গালে টুপ করে চুমু খেয়ে দৌড়ে চলে গেল। আদ্র ভীষণ শকড হলো। সে ভাবতেই পারেনি যে সত্যি সত্যি চুমু দেবে তাকে অদ্রিতা। বাবা, আমি কিছুদিনের মধ্যে অফিসে জয়েন করতে চাইছি। তুমি আর কতদিন সব দিক সামলাবে? সব ঝামেলা শেষ হোক, তারপর না হয় তুমি অফিসে জয়েন করো। কিসের ঝামেলা ড্যাড? রুদ্রের পরিবার জিনাতকে তুলে নিয়ে যেতে চাইছে। জিনাদের ফাইনাল ইয়ার পরীক্ষা তো শেষ হয়ে গেল, কিন্তু আমি চাইছি তোমার আর আদ্রিতার বিয়েটা আগে হোক। অনেক তো হলো, এখন সংসারটা শুরু করো। দুজনেই বয়স হয়েছে, সংসার করা এটাই উত্তম সময়। তুমি যদি বলো তাহলে আমরা আগামী শুক্রবার আদ্রিতাদের বাড়ি গিয়ে সব কিছু ঠিকঠাক করে আসবো। তোমাদের যা ঠিক মনে হয় করো। তাহলে আগামী শুক্রবারে আমরা আদ্রিতাদের বাড়িতে যাচ্ছি, এটাই ফাইনাল। ওকে মম, আমি একটু বাইরে যাচ্ছি। এখন কোথায় যাবি? কালকে রাতে রায়হানের সাথে কথা হয়েছিল, ওর আজকে আসার কথা। মেবি রওনা দিয়েছে। এখন একটু ঘুরবো, তারপরে রায়হান যখন এসে পৌঁছাবে তখন ওকে নিয়ে একদম বাড়িতে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যেও, সাবধানে চালাবে। ওকে মম, বাই। আদিবা, শুক্রবারে আমি যেন তোকে আমাদের বাড়িতে পাই। তুই এমন ভাবে বলছিস মনে হয় তোর বাড়ি আর আমার বাড়ি কত দূরে। এই বান্ধবী, ফোন দিচ্ছিস কেন? আমাদের ফ্ল্যাটে আসতে পারলি না? আসলে আমার ভালো লাগছে না রে, তাই ফোন দিলাম। কেন, কি হয়েছে? তুই আয় আমাদের ফ্ল্যাটে। কে কি হয় তুই জানোস না? ও, বুঝতে পেরেছি। আচ্ছা 2 মিনিট ওয়েট কর, আমি আসছি। আদিবা নিজেদের ফ্ল্যাট থেকে বের হয়ে অদ্রিতাদের ফ্ল্যাটের দরজায় বেল চাপলো। মিসেস তানিয়া গিয়ে দরজা খুলে দিল। আরে আদিবা, ভেতরে এসো। আন্টি, অদ্রিতা কোথায়? দেখো, ও মনে হয় শুয়ে আছে, একটু অসুস্থ তো। আদিবা দৌড়ে অদ্রিতার রুমে চলে গেল। এখন বল, শুক্রবার দিন কেন আসতে হবে তোদের বাড়ি? আসলে শুক্রবার দিন আমাদের বাসায় সবাই আসবে। ও তাই নাকি? নিশ্চয়ই তোর আর আদ্র ভাইয়ের বিয়ের দিন ফেলবে। আমার ভীষণ ভয় করছে আদিবা। কিসের ভয়? বিয়ে হয়ে গেছে আজ থেকে 7-8 বছর আগে, আর তোর এখন ভয় হচ্ছে? তবুও ভীষণ টেনশন লাগছে। যখন বিষয়টা হয়েছিল তখন তো আমি কিছু জানতাম না, তুই তো সবই জানিস। চিন্তা হওয়াটা কি স্বাভাবিক না? হঠাৎ অদ্রিতার ফোন বেজে উঠল। অদ্রিতা ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। কে ফোন দিয়েছে রে? দুলাভাই নাকি? কি জানি, চিনি না, দেখ অপরিচিত নাম্বার। দে আমি কথা বলি। বলেই আদিবা অদ্রিতার হাত থেকে ফোনটা নিয়ে নিল। হ্যালো, কে রে? হ্যালো অদ্রিতা। আদিবা আদ্রর কথা শুনেই ফোনটা লাউড স্পিকারে দিল। অদ্রিতা কিছু বলতে নিলে এসে চুপ করিয়ে দিল অদ্রিতাকে। হ্যাঁ বলো। সোনা, রেডি হয়ে নাও, আজকে বের হব। আদ্রের কথা শুনে আদিবা চুপ হয়ে গেল। তারপর অদ্রিতা কিছু বলতে নিলেই আদিবা অদ্রিতার মুখ চেপে ধরল। হ্যাঁ বাবু, কোথায় বেড়াতে যাব আমরা? কেন, হোটেলে যাব, কোনো সমস্যা? না, আমার কেন সমস্যা থাকবে? তুমি যেখানেই নিয়ে যাবে আমি সেখানেই যাব। চাইলে আর একটু গভীর কিছু হবে। শালি সাহেবা, অনেক হয়েছে, দয়া করে আমার বউটাকে ফোনটা দিন। আদ্রর কথা শুনে আদিবা জিভ কাটল। সে তাড়াতাড়ি করে অদ্রিতাকে ফোনটা দিয়ে দিল। জি বলেন। তাড়াতাড়ি রেডি হয়ে না, বেড়াতে যাব। আজকে না গেলে হয় না? আমার ভালো লাগছে না। তার কথা শুনে অদ্রিতা বিরক্ত হলো। কি হয়েছে তোমার, অসুস্থ ডাক্তার ডাকবো? না না, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। আপনি দয়া করে হাইপার হবেন না, একাই ঠিক হয়ে যাবে। একাই কেমনে ঠিক হবে? ঠিক হয়ে যাবে, আপনাকে টেনশন করতে হবে না। যদি বেশি অসুবিধা হতো তাহলে তো আপনাকে বলতামই। আদ্র তার কথাই কিছু একটা বুঝতে পেরে ফোনটা রেখে দিল। আদ্র ফোনটা রাখতেই অদ্রিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কি বললো ভাইয়া? যাবি বেড়াতে তুই? তুই তো এমনিতেই অসুস্থ। আরে মাথা খারাপ হয়েছে? এমনিই বেড়াতে যাব, এমনিতেই ভালো লাগছে না। উনি আসতে চাইলে আমি না করেছি। হ্যাঁ ভালো হয়েছে। তাদের কথার মাঝে আবারও কলিং বেল বেজে উঠল। তানিয়া বেগম রান্না করছিলেন। অদ্রিতার জন্য নুডলস পাস্তা তৈরি করছিলেন। মেয়েটা অসুস্থতার জন্য সকাল থেকে কিছু খায়নি। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলেন। দরজা খুলে দিতেই আদ্র আর রায়হানকে দেখতে পেল। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন?
জি বাবা, ভালো আছি, ভেতরে এসো। বলেই তিনি সামনে থেকে সরে দাঁড়ালেন। আদ্র আর রায়হান ভিতরে গিয়ে ড্রয়িং রুমে সোফায় বসলো। আন্টি এগুলো রেখে দিন। এগুলো কেন আনতে গেলে বাবা? তুমি এমনি এসেছো, এতেই খুশি। আন্টি অদ্রিতার রুমটা কোনটা? তাসফিয়া চৌধুরী মুচকি হাসলেন। তারপরে হাত দিয়ে অদ্রিতার রুম দেখিয়ে দিলেন। তিনি হাতে থাকা জিনিসগুলো নিয়ে রান্নাঘরে চলে গেলেন। আদ্র বসা থেকে উঠে অদ্রিতার রুমের দিকে হাঁটা ধরলো। ভেতরে আসবো? আদ্রর কণ্ঠ শুনে দুজনে চমকে গেল। আমি যা শুনেছি তুই কি তা শুনেছিস? এখানেও আসবে কেমন করে? কে জানে। ভিতরে আসবো? আদ্রের কথা শুনে অদ্রিতা তাড়াতাড়ি করে উঠে বসলো। আদ্র সত্যি এসেছে? জি ভাইয়া, ভিতরে আসেন। আদিবার কথা শুনে ভিতরে ঢুকলো আদ্র। ভেতরে যেতেই আদিবা ঘর থেকে বেরিয়ে আসলো। আদিবা রুম থেকে চলে যেতেই আদ্র দরজাটা চাপিয়ে দিল। আদ্রর দরজা চাপানো দেখে একটু ভয় পেল। এই লোকটা আবার এভাবে দরজা চাপিয়ে দিচ্ছে কেন? বসে আছো কেন? শুয়ে থাকো। তুমি না অসুস্থ? না, ঠিক আছি। এই যেখানে টিপস, চকলেট, কুকিজ, আইসক্রিম সব আছে, যখন যেটা মন চায় খেয়ে নিবে। আর শুয়ে থাকো, আমি আদিবাকে পাঠিয়ে দিচ্ছি। এখনই চলে যাবেন? তুমি বললে থেকে যাব। আদ্র মুচকি হাসলো। তারপর অদ্রিতার কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে চলে গেল। রায়হান আর চোখে তাকিয়ে আদিবাকে দেখতে লাগলো। কতদিন পর তার প্রিয়তমাকে দেখছে। কিছু বলবেন? না। তাহলে আর চোখে বারবার তাকাচ্ছেন কেন? রায়হান বুঝতেই পারেনি যে সে ধরা খেয়ে যাবে। বরাবরই সে স্বল্পভাষী। কই, আমি তো আপনার দিকে তাকাচ্ছি না। আপনার কি মনে হয় আমি কি এমনি বলছি? এখানে দুজনে মিলে কি কথা হচ্ছে? রায়হান চলো, এখন যেতে হবে। কি বলো, এখনই চলে যাবে? আমি তো খাবার নিয়ে এসেছি, এগুলো খেয়ে দে তারপর যাবে। তার আগে আর পরে এখান থেকে নড়বে না। এত কিছু করছেন কেন আন্টি? আমরা তো এখনই চলে যাব। এত কিছু খেতে পারবো না। এত কিছু কই, তোমরা দুজন মানুষ খাবে, এখানে তো সামান্য নাস্তা, খেয়ে তারপর যাবে। জি আন্টি। অগত্যা খেয়ে যেতে হলো। আমার খুব ভয় করছে আদিবা, কেমন যেন অস্বস্তি হচ্ছে। ওরা যখন তখন চলে আসবে। আরে চিল বান্ধবী, চিল। এখানে ভয় পাওয়ার কিছু আছে? তুই তো এমনিতে ওই বাড়িটির বউ, বিয়ে ভেঙে যাওয়ার তোর কোনো চান্সই নেই। তবুও আমার প্রচন্ড না খারাপ লাগছে। দেখ আমার হাত পা কেমন ভাবে কাঁপছে। আদিবা তাকিয়ে দেখলো সত্যি অদ্রিতার হাত অস্বাভাবিকভাবে কাঁপছে। তোর হাত কি এমনি কাঁপছে নাকি ভাইয়ার কথা চিন্তা করে কাঁপছে? যদি তোকে এত সুন্দর সাজে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পারে, সেই টেনশনে এমন হচ্ছে নাকি? যা, কি বলিস এগুলো? তোর মুখে কি কিছুই আটকায় না? দেখিস তোর থেকে তোর জামাই এক ধাপ উপরে থাকবে। দেখছিস, আমার কথাই তোর হাত পা কাঁপা থেমে গেছে। একে বলে নিনজা টেকনিক। অদ্রিতা সত্যিই দেখলো তার হাত আর কাঁপছে না। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। ওরা মনে হয় এসে গেছে দোস্ত। এত হাইপার হচ্ছিস কেন? মনে হচ্ছে প্রথম দেখতে আসছে। বিয়ে হয়ে গেছে আজ থেকে কবে? দুলুভাইকে বলবো এতদিন কি করেছেন আমার বান্ধবীটা। এখনো এত লজ্জা পাই কেন? লজ্জাগুলো ভেঙে দিতে পারেননি? আদিবা চোখ টিপে কথাটা বলল। দাঁড়া, আমি দেখে আসি কে কে এসছে। আদিবা চলে গেল দেখতে। সবাই ড্রয়িং রুমে বসে আলাপ করছে। রায়হান হঠাৎ দেখতে পেল আদিবা উক্তি দিচ্ছে তাকে দেখার জন্য। সে একটু মুচকি হাসলো। দোস্ত, দেবের কথা আজকে হেভি লাগছে। দুলুভাইকে কিন্তু দেখতে সেই লাগছে। দুলুভাই তো এমনি আমাদের সুপারস্টার। কে কে এসেছে? তেমন কেউ না। তোর শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ আর দুজনকে দেখলাম। তারা মনে হয় ভাই আর চাচা চাচি। ও তাহলে এটাই ফাইনাল, আগামী বৃহস্পতিবারে বিয়ে। বিয়াই একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আর 2-1টা দিন পরে করলে ভালো হতো। সবকিছুর আয়োজন তো আছে। এত চিন্তা করিস না, সবকিছু সময় মতো হবে। কেউ আর কিছু বললো না। যেহেতু বিয়েটা আগেই হয়ে গেছে, এখন এসব কথা না বলাই ভালো। ওই আদ্রিতা মাকে নিয়ে এসো। ভাবি চলো, তোমাকে সবাই যেতে বলেছে। এই যে ভাবিকে নিয়ে এসেছি, কি বলবি বলো? ভদ্র অদ্রিতাকে দেখে আদ্রর একটা ছোটখাটো হার্ট অ্যাটাক হয়ে গেল। এই সামান্য সাজে মেয়েটাকে এত সুন্দর লাগছে, তাহলে বধূ বেশে তাকে কেমন দেখতে লাগবে? আদ্র অদ্রিতার দিকে অপলকভাবে তাকিয়ে রইল। আশেপাশে কি হচ্ছে সেই সম্পর্কে তার কোনো ধারণা নেই। রায়হান তার ভাইয়ের অবস্থা দেখে হালকা একটু কেসে উঠল। তারপর অদ্রিতাকে
তাসফিয়া খানের পাশে বসিয়ে দিল আর সে গিয়ে তার ভাইয়ের পাশে বসলো। ভাইয়া, আশেপাশে সবাই আছে, একটু দেখে শুনে কাজ করো। সবাই তোমার দিকে তাকিয়ে দেখছে। দাঁতে দাঁত চেপে জিনাত কথাগুলো বলতেই আদ্রর ধ্যান ভেঙে গেল। কিছুটা হকচকিয়ে এদিক ওদিক তাকালো। তাকিয়ে দেখতে পেল সবাই তার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে। সে তো লজ্জা পেল। মাশাল্লাহ, আমার মাটাকে খুব সুন্দর লাগছে আজকে। আমার মা তো এমনিতেই দেখতে সুন্দর। দেখি তো হাতটা দাও। তিনি একটা স্বর্ণের রিং পরিয়ে দিল। এই রিংটা কখনোই খুলবে না, এটা সব সময় রাফ ইউজ করার জন্য। অদ্রিতা মাথা নাড়ালো। চলো সবাই খেয়ে নেওয়া যাক, প্রায় বিকেল হয়ে গেল। সবাই খেতে বসলো, শুধু অদ্রিতা, তাসফিয়া চৌধুরী আর আদিবা বাদে। ভাবি, আপনারাও সবাই বসেন না, সবাই মিলে একসাথে খাবার মজাটাই আলাদা। অদ্রিতাকে আদ্রর পাশে বসিয়ে দেন। না ভাবি, এমনি ঠিক আছে। আপনারা আগে খেয়ে ওঠেন, তারপর আমরা খেয়ে নেব। না না, এটা তো হয় না। সবাই একসাথে খাবো, তাহলে তো মজাই আলাদা। আমরা তো কেউ পর না, নিজেদেরই তো লোক। যার যার মতো সবকিছু নিয়ে খেয়ে নেব, অসুবিধা কোথায়? বসেন ভাবি। সবাই একসাথে খেতে বসলো। হঠাৎ অদ্রিতা খুব করে কেসে উঠল। পানি নেই। হঠাৎ এভাবে কেমন করে বিষম খেলি? একাই। অদ্রিতা আদ্রর দিকে তাকালো। আদ্র এমন ভাব করে খাচ্ছে যেন কিছু এসে জানে না। কিছুক্ষণ পর আবার একটা কাজ করলো। এবার পা দিয়ে অদ্রিতার পায়ে সুড়সুড়ি দিচ্ছে, ঠিক মতো খেতে পারছে না। এবার অদ্রিতা না পেরে তার পা দিয়ে আদ্রর পা মেরে দিল। আহ, কি হলো? আবার চিৎকার করছিস কেন? সবাই তাদের দিকে তাকিয়ে আছে। আসলে মম কিছু হয়নি, মনে হলো পায়ে পিঁপড়া কামড় দিচ্ছে আর কি। জোর করে এসে কথাটা বলল আদ্র। আদ্রর কথা শুনে অদ্রিতা মুচকি হাসতে লাগলো। হঠাৎ জিনাত সন্দিহান কণ্ঠে বলল, ভাইয়া, কি হয়েছে বলতো একবার? তোমাকে পিঁপড়ে কামড় দিচ্ছে? একবার ভাবির বিষম খেয়ে উঠেছে, মানে ঠিক মেলাতে পারছি না ব্যাপারটা কি। তুই চুপ থাক, খাচ্ছিস খা। খাওয়ার সময় এত কথা বলছিস কেন? খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না, জানিস না? ধমকের স্বরে বলল জিনাতকে। আজকাল উচিত কথা বলতে নেই, উচিত কথা বললেই সবার গায়ে লেগে যায়। জিনাতের কথা শুনে সবাই মুচকি মুচকি হাসছে। আদ্র আর কিছু না বলে খেতে লাগলো। সবার খাওয়া শেষে কিছুক্ষণ কুশল বিনিময় করে। জিনাত শোন, একটা কাজ করে দে, তোর ভাবির সাথে একটু দেখা করার সুযোগ করে দে না বোন। শুকনো মুখে চিড়া ভিজবে না। তুই তখন সবার সামনে আমাকে ওভাবে বকলি কেন? সরি বনু, আমার ভুল হয়ে গেছে, একটু ব্যবস্থা তো করে দে না। না, আমার অত টাইম নেই। ভাব নিয়ে কথাটা বলল জিনাত। প্লিজ বোন, একটু দেখা করার সুযোগ করে দে। তুই যা চাইবি তাই দেব। সত্যি যা চাইবো তাই দিবা তো? সত্যি? 3 সত্যি বোন আমার। বোন যা চাইবি তাই দেব। তোর বিয়েতে আমি যেটা যেটা কিনতে চাইবো সব কিনে দিবি, না করা যাবে না। ঠিক আছে। আমাকে 5 মিনিট সময় দাও, আমি এই যাব আর আসবো। কিছুক্ষণ পর জিনাত এসে আদ্রকে বলল, যাও ভাইয়া, রাস্তা পুরো ফাঁকা, টাইম কিন্তু বেশি না, 10 মিনিট। তাড়াতাড়ি দেখা করে চলে আসবে, আমি বাইরে পাহারা দিচ্ছি। আমার সোনা বোন, এই জন্যই তো তোকে ভালোবাসি। এত পাম দিতে হবে না, যাও তাড়াতাড়ি। আদ্র তাড়াতাড়ি রুমের ভিতর ঢুকে গেল। গিয়ে দেখে রুমের ভিতর কেউ নেই। হঠাৎ খেয়াল করলো বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে। আজকে তোমাকে খুব সুন্দর লাগছিল, ঠিক যেন একটা পুতুল, আমার পুতুল বউ। অদ্রিতা আদ্রর কথা শুনে একটু লজ্জা পেল। বা আমার তো ফুল গাছটা এখনো আছে। আমি তো ভেবেছিলাম ফুল গাছটা মনে হয় কবে মরে গেছে। কেউ একজন বলেছিল আমি যেন তার জিনিসগুলো যত্নে রেখে দেই, সে হয়তো ভুলে গেছে। আদ্র অদ্রিতাকে টান দিয়ে তার বুকের মাঝে এনে বলল, কেউ একজন ভুলে যায়নি, তার সব কথাই মনে আছে, কিন্তু সে ভেবেছিল তার ছোট বউটা এত কিছু করতে পারবে না। কিন্তু সে তো জানতো না তার বউটা এত পাকা, সব বুঝে। কথাগুলো বলতে বলতে আদ্র অদ্রিতার ঠোঁটের দিকে এগিয়ে গেল। একে অপরের নিঃশ্বাস দুজনের মুখে আশ্রে পড়ছে। ঠোঁট প্রায় ছুতে যাবে অমনি তখন হঠাৎ কেউ, ভাইয়া হইছে, কে যেন আসছে এদিকে, তাড়াতাড়ি বেরিয়ে আয়। জিনাতের কথা শুনে দুজনের ধ্যান ভেঙে গেল। অদ্রিতা তো লজ্জায় মাথা নিচু করে নিল, আর আদ্র এক হাতে মাথা চুলকে ভাবল সে মাত্র কি করতে যাচ্ছিল। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল আদ্র।
আদ্র চলে যেতেই অদ্রিতা বড় করে একটা শ্বাস নিল। দেখতে দেখতে কেটে গেল আরো কয়েকটা দিন। অদ্রিতা আর আদ্রের বিয়ের দিন প্রায় ঘনিয়ে এলো। আগামীকাল তাদের দুজনের হলুদ, তাই আজকে সন্ধ্যা থেকেই সবকিছুর আয়োজন করা হচ্ছে। সকালে আদ্রিতা, তাড়াতাড়ি ওঠ। দেখ কয়টা বেজে গেছে, পার্লার থেকে লোক আসবে তোকে সাজাতে। তাড়াতাড়ি গোসল করে নে। এই মেয়ের বাজে কাল বিয়ে, আর এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওঠ তাড়াতাড়ি। মা তুমি চাও তো আমি উঠে গেছি। তাড়াতাড়ি ওঠ, উঠে ফ্রেশ হয়ে নে। অদ্রিতা উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিল। এর মধ্যে পার্লারের লোক চলে আসলো। আজও তাকে খুব সুন্দর করে হলুদে সাজিয়ে দিল। কাঁচা হলুদ ফুলের গহনা দেখতে হলুদ পরীর মতো লাগছে। তাকে নিয়ে হলুদ স্টেজে বসানো হলো। তারপর একে একে সবাই হলুদ দিয়ে দিতে লাগলো। রাত অনেক হয়েছে, যাও সবাই ঘুমিয়ে পড়ো। আগামীকাল সকাল সকাল উঠতে হবে। আবিদা, ওয়াশরুমে নিয়ে যাও। ড্রয়িং রুম দিয়ে যাওয়ার সময় অদ্রিতা দেখলো তার বাবা বসে আছে। অদ্রিতা তাকাতেই জামিল চৌধুরী হাতের ইশারায় তাকে ডাকলো। অদ্রিতা গিয়ে তার বাবার পাশে বসলো। তার বাবার কাঁধে মাথা এলিয়ে দিল। দেখতে দেখতে আমার সেই পিচ্চি মেয়েটা আজকে কত বড় হয়ে গেছে। কালকে তার বিয়ে। এখন থেকে সে অন্য কারো ঘর আলোকিত করে রাখবে। জামাল চৌধুরীর কথা শুনে অদ্রিতা কান্না করে দিল। মেয়ের কান্নার সাথে সাথে জামিল চৌধুরী কান্না করে দিল। ছেলেদের নাকি কান্না করতে নেই, কিন্তু একটা বাবাই জানে তার মেয়েকে এত যত্ন করে মানুষ করে বড় করে অন্যের ঘরে দিয়ে দেয়, সেই ভাবার কেমন অনুভূতি হয় তা কেবল একটা বাবাই বলতে পারবে। আব্বু, আমি বিয়ে করব না। আমি তো তোমাদের থেকে কোথাও যাব না। আমাকে বিয়ে দিও না, আমাকে তোমাদের কাছে রেখে দাও প্লিজ আব্বু। কান্না করতে করতে অদ্রিতা বলল। জামিল চৌধুরী মেয়ের কথা শুনে নিজেকে শান্ত করে নিল। তারপর বলল, যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে তো, তাই না? আব্বু। তাড়াতাড়ি, আর কোনো কথা হবে না। যাও ফ্রেশ হও। অদ্রিতা উঠে তার রুমের দিকে চলে গেল। আর জামাল চৌধুরী মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে এক ফোঁটা অশ্রু বিসর্জন দিলেন। বধূ সেজে বসে আছে অদ্রিতা, অপেক্ষা শুধু বর আসার। কিছুক্ষণ পরে সবাই বলতে লাগলো, বর এসেছে, বর এসেছে। বর এসেছে কথা শুনে অদ্রিতার অদ্ভুত অনুভূতি হচ্ছে। অদ্রিতা তার রুমের জানালা দিয়ে উঁকি দিল। সবাই বরের সাথে টাকা নিয়ে তুমুল ঝগড়া করছে। একসময় মেয়ে পক্ষের সাথে না পেরে টাকা দিয়ে ভেতরে ঢুকলো। একটু পরে সবাই এসে অদ্রিতাকে নিয়ে গিয়ে আদ্রুর পাশে বসালো। যদিও তাদের আগে বিয়ে হয়েছিল, তারপরেও আবার নতুন করে কাবিন কলমা দুটি পড়ানো হবে। অদ্রিতাকে কবুল বলতে বললে কান্না করতে লাগলো। তাসফিয়া চৌধুরী আর জামিল চৌধুরী দুজনে অদ্রিতাকে কবুল বলতে বলল, কিন্তু তাকে দিয়ে কিছুতেই কবুল বলানো যাচ্ছে না। পাশ থেকে আদ্র অদ্রিতার হাত চেপে ধরল। অদ্রিতা তার দিকে তাকাতেই আদ্র চোখের ইশারায় কবুল বলতে বলল। কবুল কবুল কবুল। আদ্রকে কবুল বলতে বললে সে সাথে সাথে কবুল বলে দেয়। কবুল কবুল কবুল। সকলে একসাথে আমিন বলে উঠল। তারপর দুজনে রেজিস্ট্রি পেপারে সাইন করলো। সামাজিক আর ধর্ম মতে আজ থেকে তারা দুজনেই স্বামী স্ত্রী। এখন আয়নায় মুখ দেখানোর পালা। আদিবা আদ্রর সামনে আয়না ধরলো। দুলা ভাই, আয়নাতে কি দেখতে পাচ্ছেন? আমার পিচ্চি বউ, আমার মায়াবতী, আমার প্রিয়দর্শিনী, আমার অর্ধাঙ্গিনীকে দেখছি। আদ্রর কথা শুনে সকলে চিৎকার করে উঠল। অদ্রি, তুই আয়নাতে কাকে দেখতে পাচ্ছিস? আমার বরকে। সকলে ভেবেছিল হয়তো অদ্রিতা আরো কিছু বলবে, কিন্তু সকলকে অবাক করে দিয়ে শুধু এতটুকুই বলল, চলে এসেছে বিদায়ের ঘন্টি। কনেকে বিদায় দেওয়া হবে। চারিদিকে কান্নার আওয়াজ। তাসফিয়া চৌধুরী ঘরের দরজা বন্ধ করে কান্না করছে। আর অদ্রিতার কথা তো বাদই দিলাম, সে কাঁদতে কাঁদতে তার অবস্থা নাজেহাল করে ফেলেছে। জামিল চৌধুরী অদ্রিতার হাত আদ্রর হাতের মধ্যে দিয়ে বলল, বাবা, আমার মেয়েটাকে খুব যত্ন করে বড় করেছি। তার শরীরে আমরা একটা ফুলের টোকাও লাগতে দিইনি। তুমি ওকে কখনো কষ্ট দিও না। আমার একটা মাত্র মেয়েও, ওর কষ্ট দেখলে আমরা বেঁচে থেকেও মরে যাব। আজ থেকে ওকে ভালো রাখার দায়িত্ব তোমার। আপনি চিন্তা করবেন না, সে আমার অর্ধেক অংশ। আমার অংশকে কি আমি কখনো অবহেলা করতে পারি? আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, ও আমার কাছে সবসময় ভালো থাকবে। আদ্রর কথা শুনে জামিল চৌধুরী একটু শান্তি পেল। অদ্রিতার কান্না থামছে না দেখে আদ্র তাকে কোলে করে নিয়ে তাদের বাড়ির সামনে চলে আসলো। আদ্রর মা লতিফা খান অদ্রিতাকে বরণ করে ঘরের ভিতরে নিয়ে গেলেন। তারপর আচার অনুষ্ঠান পালন করতে লাগলো। অদ্রিতার প্রচুর অস্বস্তি হচ্ছিল।
সেটা বুঝতে পেরে লতিফা খান বললেন, অনেক রাত হয়েছে, ওকেও ঘরে নিয়ে যাও। সবাই যার যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে আবার ওই বাড়ি থেকে লোকজন আসবে। লতিফা খানের কথা শুনে অদ্রিতা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। লতিফা খানের দিকে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকালে তিনি অদ্রিতার দিকে তাকিয়ে চোখ দিয়ে সান্ত্বনা দিল। তারপর তাকে রুমে নিয়ে গেল সবাই। ফুলে সজ্জিত বিছানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়েছে। সে বুঝতে পারছে বাইরে তর্ক হচ্ছে আদ্রর সাথে তার ভাই বোনদের। ভাইয়া টাকা দাও। কিসের টাকা? আমার ঘরে আমি ঢুকবো, কিসের টাকা চাস তোরা? ভাইয়া যদি বাসর করতে চাও তাহলে টাকা দাও, না হলে বাইরে বসে থাকো। আমি ভাবিকে গিয়ে বলি আজকে ভাবির সাথে আমি থাকবো। আশ্চর্য, আমার ঘরে আমি যাব, তোদের টাকা দিয়ে কেন যেতে হবে? ভাই এটা নিয়ম। কিসের নিয়ম? আমি এগুলো মানি না। দরজার সামনে থেকে সর এখান থেকে। টাকা দিয়েই তোমাকে রুমে ঢুকতে হবে, তাছাড়া ঢুকতে পারবে না। কত টাকা নেবে? 50,000। টাকা কি গাছে ধরে যে চাইলেই পাওয়া যায়? কম করে 50,000। টাকা হাসেই ধরে, টাকা দাও না হলে ফটো। আচ্ছা টাকা দিব, আমার কাছে ওয়ালেট নেই। ওয়ালেট আমার রুমে। রুমে ঢুকতে দে, তারপর দিচ্ছি। কেউ ঢুকতে দিবে না। তখন জিনাত বলল, আচ্ছা ভাই, যখন দিতে চেয়েছো তখন টাকা দিবে। ভাই ঢুকতে দে তোরা। জিনাতের কথা মতো সবাই আদ্রকে ভিতরে ঢুকতে দিল। আদ্র ভেতরে ঢুকেই দরজা আটকে দিল। সকলে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। কোনো কাজ হবে না, যা কালকে সকালে টাকা পেয়ে যাবি। সবাই দাঁত কিরমির করে জিনাতের দিকে তাকালো। জিনাত একটু ঘাবড়ে গেল। তার ভাই যে এমন বাটপারি করবে কে জানতো। সবাই এভাবে তাকিয়েছিস কেন? ভাইয়া যখন বলেছে কাল সকালে দেবে, তো কাল সকালে টাকা দিয়ে দিবে। ভাইয়া কখনো কথার খিলাপ করে না। যা এখন রুমে শুয়ে পড় যার মতন। জিনাত উল্টো রাগ দেখিয়ে চলে গেল। কিছু দূর যদি কেউ একজন জিনাতকে টান দিয়ে একটা রুমের ভিতরে বন্দি করলো। কে? চিৎকার করে বলতে লাগলে সামনে তাকিয়ে দেখলো রুদ্র। ও তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম কে না কে। আর একটু হলে আমার প্রাণ পাখিটা বের হয়ে যেত। আমার পাখিটাকে আমি ছাড়া আর কারো ধরার সাহস আছে? হয়েছে, আর বলতে হবে না। এখন কি বলবে তাড়াতাড়ি বলো। তোমার বাবাকে বলো না তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা করতে। তোমার ছাড়া আর কতদিন একা একা থাকবো, আর ভালো লাগে না। মাত্র তো ভাইয়ের আর বিয়ে হলো, একটু সবুর করো, সবুরে মেওয়া ফলে। সবুর করবো, তাহলে একটা চুমু হয়ে যাক। রুদ্রর কথা শুনে জিনাত ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রুদ্র জিনাতের যাওয়ার দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইল। যাও ফ্রেশ হয়ে এসো, অনেক প্রেশার গেছে তোমার শরীরের উপর আজকে। আদ্রর কথা শুনে তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেল অদ্রিতা। তার এইরকম করে থাকতে সত্যিই খুব খারাপ লাগছে। একদম গোসল করে বাহিরে বের হয়ে আসলো। এই নাও টাকা। কিসের টাকা? দেন মোহরের 10 লাখ টাকা। এ টাকা এখন আমি নিয়ে কি করব? তোমার ইচ্ছা, তুমি যা করার করো। বলেই আদ্র ফ্রেশ হতে গেল। আর অদ্রিতা টাকাগুলো নিয়ে আলমারির ভিতরে রেখে দিল। ফ্রেশ হয়ে বের হতেই দেখলো অদ্রিতা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি করছে। সেই চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। ভেজা চুল আঁচড়াবে না, তাহলে চুলের গোড়া নরম হয়ে যায়। আর চুল ভালো করে তো মুছে নাও। দেখি ভালো করে বসো, আমি মুছে দেই চুলগুলো। খবরদার চুলের যত্নে অবহেলা করবে না। তোমার থেকে তোমার চুলটা আমার বেশি প্রিয়। সবার প্রথমে তোমার চুল দেখে আমি তোমার প্রতি দুর্বল হয়েছিলাম। আদ্র কথা বলছিল আর অদ্রিতা চুল মুছে দিচ্ছিল। আদ্রর কথা শুনে অদ্রিতার মনে ভালো লাগা ছুঁয়ে গেল। একটা মেয়ে চাই তার জীবনে এমন কেউ আসুক যে তাকে আগলে রাখবে, তার যত্ন নেবে। চুল মোছা হতেই অদ্রিতা উঠে দাঁড়ালো। সামনের দিকে এগোতেই আদ্রর বুকের সাথে ধাক্কা লাগে। কপাল ঘষতে ঘষতে আদ্রর দিকে তাকাতেই তার বুক ধুক করে উঠল। সে তো একটা মেয়ে, সে জানে একটা ছেলের চাহনি। দেখেই বুঝে ছেলেটা তার কাছে কি চায়। আদ্র ধীরে ধীরে তার কাছে এসে তার চুলে মুখ গুজে দিয়ে জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। আদ্র দু হাত দিয়ে তার শাড়ির আঁচল খামচে ধরল। নিঃশব্দ কণ্ঠে বলল, ভালোবাসি অদ্রি, খুব বেশি ভালোবাসি। এই প্রথম আদ্র অদ্রিতাকে ভালোবাসি কথাটা বলল। অদ্রিতা ভালোবাসি কথাটা শুনে তার সমস্ত কায়া শিরশির করে উঠল। আদ্র তার শরীরের মিষ্টি ঘ্রাণ নিতে ব্যস্ত। সে তার কাছ থেকে মাথা তুলে তার থুতনিতে হাত রাখল। তার চোখে চোখ রেখে বলল, আমি এক অপরূপার মায়াতে আবিষ্ট হয়ে মাতোয়ারা হয়েছি।
নরম ওষ্ঠভাজের তৃষ্ণায় আমি চাতক পাখির মতো চেয়ে আছি। কতবার তোমাকে স্পর্শ করতে চেয়েও আমি নিজেকে সংযত করে নিয়েছি। আমার সবটুকু আদর, যত্ন, ভালোবাসা, মুগ্ধতা সব তোমায় ঘিরে। তোমাকে শুষে নেওয়ার অনুমতি কি আমাকে দেবে? অনুমতি কি দেবে দুটি সত্তায় এক হয়ে যাওয়ার, যেখানে থাকবে না কোনো বাধা, থাকবে শুধু দুজনের ভালোবাসা? নিশালো কণ্ঠের কথাগুলো তার মনে ঝড় তুলে দিয়েছে। তার মন বলছে এই পুরুষের ভালোবাসায় তুই আজ ভেসে যা। নিজের অর্ধাঙ্গের মন খোলা স্বীকারোক্তিতে কোনো নারী তাকে ফিরিয়ে দিতে পারবে না। অদ্রিতা আর না পেরে তার হাতে শক্ত করে আদ্রকে জড়িয়ে ধরলো, খামচে ধরলো আদ্রের টি শার্ট, নিজেকে স্বেচ্ছায় সমর্পিত করলো, জানান দিল নিজের সম্মতি। নীরব সম্মতিতে আদ্র আর নিজেকে ধরে রাখলো না। অদ্রিতাকে কোলে তুলে নিয়ে বিছানার মাঝ বরাবর শুয়ে দিল। নিজের শরীর থেকে টি শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারলো। নিজের শরীরের সবটুকু ভার ছেড়ে দিল তার উপর। ধীরে ধীরে দুজোড়া ওষ্ঠ এক হলো। রাত যত গভীর হলো, দুজনের ভালোবাসাও তত গভীর হতে থাকলো। স্তব্ধ রুমে শুধু শোনা যাচ্ছে দুটো মানবের নিঃশ্বাসী শব্দ, যা একে অপরের ভালোবাসার গভীরতা জানান দিচ্ছে। জানালা ভেদ করে সূর্যের আলো অদ্রিতার মুখের উপর এসে পড়ছে। সূর্যের সোনালি আলোয় তাকে যেন একটু বেশিই সুন্দর লাগছে। আর তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে আদ্র। সূর্যের আলো থেকে বাঁচতে অদ্রিতা আদ্রর উন্মুক্ত বুকে মুখ গুজে দিল। আদ্র অদ্রিতার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। হঠাৎ তার মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সে তার সম্পূর্ণ মুখে চুমুতে ভরিয়ে দিল। অদ্রিতা পিটপিট করে চোখ খুলে তাকালো। প্লিজ একটু ঘুমাইতে দেন। সারাটা রাত আপনার জন্য ঘুমাইতে পারিনি। কেন, আমি কি করেছি যে ঘুমাতে পারোনি? এতগুলো ভালোবাসা দিয়েছেন। সত্যি? এখন আর একটু ভালোবাসি। হঠাৎ করে তার টনক নড়ল। এগুলো কি বলছে এতক্ষণ সে? তাড়াতাড়ি করে আদ্রর কাছ থেকে আসতে নিলেই ব্যথায় চিৎকার করে উঠল। আহ! কি হয়েছে, বেশি ব্যথা করছে? আদ্রর কথা শুনে অদ্রিতা কান্না শুরু করে দিল। আদ্র তাকে কোলে নিয়ে ওয়াশরুমে গেল। তারপর দুজনে একসাথে ফ্রেশ হয়ে বের হলো। অদ্রিতাকে বিছানায় শুয়ে দিয়ে বলল, তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার আনছি। খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমাবে, দেখবে ভালো লাগবে। আদ্র চলে গেল খাবার আনতে। মম, খাবার দাও তো, অদ্রিতার জন্য নিয়ে যাব। আদ্রর কথা শুনে তার মামি পাশ থেকে বলল, নতুন বউ নিচে এসে সবার সাথে খাবে না, রুমে এখনো শুয়ে আছে। হঠাৎ এখনকার যুগের মেয়েদের কোনো আদব কায়দা নেই। কথা শুনে লতিফা খান কিছু বলতে যাবে, তার আগে আদ্র বলে উঠল, আসলে কি বলেন মামি, আমার বউকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। আমার বউকে আদব কায়দা শিখাতে হবে না, আপনি বরং পারলে আপনার মেয়েকে ভালো করে আদব শিখিয়ে দিন। আদ্রর কথা শুনে তিনি চুপ হয়ে গেলেন। আদ্র খাবার নিয়ে রুমে চলে গেল। অদ্রিতাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। কেটে গেছে আরো 2টো দিন। বিয়ের আমেজ শেষ বলেই চলে যাচ্ছে যার যার নিজ গন্তব্যে। বাবা, আপনি এখানে আর কিছুদিন থাকতে পারতেন। বৌমা কি বলো, শহরের জীবন ভালো লাগে না? আদ্র দাদু ভাইয়ের বিয়ের কারণে এসেছিলাম, বিয়ে শেষ, এখন চলে যেতে হবে না? আর কিছুদিন থেকে যান না বাবা, এটাও তো আপনার বাড়ি। দাদু, আর কিছুদিন থেকে যান না, সবাই একসাথে আনন্দ করে থাকা যাবে। দিদি ভাই, এখানে আমার মন থাকে না, মন পড়ে থাকে ওই বাড়িতে। তোমার দাদির কত স্মৃতি জড়িয়ে আছে ওই বাড়িতে, তাকে ছাড়া তো থাকতে পারি না। রায়হান খানের কথা শুনে কেউ কিছু বলল না। কি হলো, আমার বউটা এত রাতে বেলকনিতে দাঁড়িয়ে আছে কেন? সবাই চলে যাচ্ছে, বাড়ি ফাঁকা হয়ে গেল, শুধু আমরা 4 জনই আছি। জিনাত আপু তো কালকে চলে যাবে হোস্টেলে। তুমি আর বাবা তো সারাদিন অফিসে থাকো, কাজে ব্যস্ত থাকো। মামনিও কাজে ব্যস্ত থাকে। একা একা কি ভালো লাগে বলেন আপনি? একা কেমন করে, আমি আছি না। আর যখনই তোমার খারাপ লাগবে, মমের কাছে চলে যাবে বা তোমার বাবার বাড়িতে যাবে, কেউ কিছুই বলবে না। কিছু বললে বলবো আমি যেতে বলেছি। তাতেও যদি মন ভালো না হয়, দরকার পড়লে আমি অফিসে গিয়ে সব সময় তোমার সাথে ভিডিও কলে জয়েন হয়ে থাকবো। কোনো সমস্যা? আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি আপনার জন্য। ম্যাম, আমি অনেকক্ষণ আগে এসেছি, আপনি হয়তো বুঝতে পারেননি। আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে আপনার কাছে আসলাম। আমি তো বুঝতেই পারিনি। বুঝবেন কিভাবে, আপনি তো আপনার চিন্তায় মগ্ন। সরি। সরি দিয়ে কাজ হবে না, এখন আমার ভালোবাসা চাই। আজকে কোনো ভালোবাসা নেই, সরেন এখান থেকে।
আপনার দিন দিন খুব বেশি ফাজিল হয়ে যাচ্ছেন। কে শুনে কার কথা? আর কিছু বলতে না দিয়ে অদ্রিতাকে কোলে তুলে নিল। কোনো কথা না, শুধু ভালোবাসাবাসি হবে, কোনো ছাড়াছাড়ি হবে না। সময় কখনো কারো জন্য থেমে থাকে না। দেখতে দেখতে 8টা মাস পেরিয়ে গেল। এই 8 মাসে বদলে গেছে অনেক কিছু। জিনাত আর রুদ্রের বিয়ে হয়ে গেছে। জিনাত এখন তার শ্বশুর বাড়িতেই থাকে। অদ্রিতা নিয়মিত ভার্সিটিতে যায়। আদ্র প্রতিদিন নিয়ম করে অদ্রিতাকে ভার্সিটিতে নিয়ে যায়, নিয়ে আসে। দোস্ত, আমার বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ দিচ্ছে। এটা তো ভালো কথা, আমরা একটা বিয়ে খেতে পারবো। দোস্ত, তুই মজা করিস না, সত্যি আমি সিরিয়াস। আমার বাসা থেকে বিয়ের সম্বন্ধ দিচ্ছে। কেন, তুই কি কাউকে পছন্দ করিস? যদি কাউকে পছন্দ করে থাকিস তাহলে বাড়িতে বলে দে। না রে, এমন কোনো পছন্দ নেই, থাকলে তো তুই জানতে পারতিস। তাহলে তো চিন্তা করছিস, রাজি হয়ে যা। দোস্ত, তোর ছেলে হলে আমার মেয়ে হলে সাথে বিয়ে দেব। ভালো বুদ্ধি না? তাদের কথার মাঝে আদ্র চলে আসলো। ও দেখ, ভাইয়া চলে এসছে, তুই যা। আমাদের সাথে তুই যাবি না? না, আজকে যাব না দোস্ত, আমার একটু কাজ আছে, তোরা যা, আমি পরে আসছি। আদিবা চলে গেল। অদ্রিতা এসে গাড়ির ভিতরে বসলো। আদ্র প্রশ্ন করলো, আদিবা বাসলো না? না, ওর কি যেন কাজ আছে, কাজ শেষে তারপরে আসবে। জানেন, তুমি না বললে জানবো কেমন করে? আদিবার জন্য ওর বাড়ি থেকে ছেলে দেখছে। ও, দোস্ত, আগামীকাল আমাকে ছেলেপক্ষ দেখতে আসবি, তুই আসবি কিন্তু প্লিজ। সরি দোস্ত, আমি তো যেতে পারবো না। আগামীকাল রায়হান ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে সবাই, আমাকে যেতে বলেছে। আমি তো তোর কেউ না, তাই না? এখন সব তারাই। আদিবা রাগ করে ফোন কেটে দিল। কি হয়েছে, এমন ভাবে মুখটা গোমড়া করে বসে আছো কেন? দেখুন না, আদিবা রাগ করলো আমার সাথে। কালকে কে রায়হান ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে? অন্যদিন গেলে হয় না? আদিবাকে আগামীকাল দেখতে আসবে ছেলেপক্ষ। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আগামীকাল হোক, তারপরে সব বুঝতে পারবা। আদ্র অদ্রিতাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। আদিবা ছেলে পক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে। সে ভীষণ নার্ভাস। তার এখন অদ্রিতার উপর প্রচুর রাগ হচ্ছে। এই নাকি সে তার বেস্ট ফ্রেন্ড, মানে? হঠাৎ পরিচিত কণ্ঠ শুনতেই চোখ তুলে সামনে তাকালো। সামনে তাকাতেই হতবাক। সে কি বলবে ভেবে পাচ্ছে না। ভাই সাহেব, মেয়েকে তো আমরা আগে থেকে চিনি, মেয়ে আমাদের পছন্দ। এখন শুধু ছেলে মেয়ে দুজনে একসাথে কথা বলো। অদ্রিতাপা, ওদের দুজনকে একটু নিয়ে যাও, আলাদা কথা বলো। অদ্রিতা আদিবা আর রায়হানকে নিয়ে আদিবার রুমে দিয়ে আসলো। অদ্রিতা রুম থেকে বেরিয়ে যেতেই আদিবা বলে উঠল, আপনি? হ্যাঁ, আমি। আজকে তো ওর খবর আছে, ওই কুত্তি সব জানতো আর আমাকে কিছুই বলেনি। এখানে ভাবিকে টেনে কোনো লাভ হবে না। ভাবি কিছুই জানতো না। এখানে আসার পরে ভাবিকে সবকিছু জানানো হয়েছে। আমি আপনাকে বিয়ে করব না। কেন? আমাকে বিয়ে করলে কি সমস্যা? আপনার মতন হাদরাম কি কে বিয়ে করবে? আমার কত শখ, আমার হাজবেন্ড রোমান্টিক হবে, আমাকে ভালোবাসবে। আপনার সাথে বিয়ে হলে আমার কোনো শখ পূরণ হবে না। তাই আমাকেই বিয়ে করতে হবে? আমাকে বিয়ে না করলে সারা জীবন কুমারী থাকতে হবে। আমি আপনাকে বিয়ে করব না, মানে করব না। আমি এক্ষুনি সবাইকে যে বলে দেব। আদিবা রুম থেকে বেরিয়ে যেতে নিলেই রায়হান আদিবার হাত ধরে টান দিল। আদিবা নিজের ব্যালেন্স রাখতে না পেরে রায়হানের বুকের উপরে গিয়ে পড়ল। শক্ত করে আদিবাকে রায়হান জড়িয়ে ধরল। আদিবা নিজেকে সরানোর জন্য ছোটাছুটি করতে লাগলো। এত নড়াচড়া করেছেন কেন? আপনি যতই চেষ্টা করেন, আমি না ছাড়া পর্যন্ত আপনি নিজেকে ছাড়াতে পারবেন না। আমাকে ছাড়বেন না হলে আমি চিৎকার করব। আমি বলছি, আমি আপনাকে বিয়ে করব না। আমাকে বিয়ে করতে হবে মানে আমাকেই বিয়ে করতে হবে। বলেই রায়হান আদিবার ঠোঁটে টুক করে চুমু খেলো। আদিবাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর আদিবা এখনো ফ্রিজ হয়ে দাঁড়িয়ে রইল। একটু আগে তার সাথে কি হলো? ভাই সাহেব, তাহলে আজকে এঙ্গেজমেন্টটা করে ফেলি, তারপর না হয় বিয়ের বিষয়ে কথা বলা যাবে। ছেলে মেয়ে দুজনে রাজি যেহেতু। আদিবার মা আদিবাকে নিয়ে এসে রায়হানের পাশে বসালো। তারপর দুজনকে আংটি পরিয়ে দিল। আংটি পরানো শেষ হতেই অদ্রিতা আদিবাকে নিয়ে আদিবার রুমে গেল। কিরে বান্ধবী, কি যেন বলেছিল রায়হান ভাইকে বিয়ে করবে কে? আজ দেখি সেই তুই বিয়েতে রাজি হয়ে গেলি। তুই চুপ করবি? তোর দেওয়ার একটা লুচু আমাকে। এইটুকু বলেই আদিবা নিজের মুখ চেপে ধরল। তুই সব জানতিস, আমার সাথে তুই বেইমানি করেছিস। আমাকে কেউ কিছুই জানায়নি।
এখানে এসে জেনেছিস তাহলে আমার সাথে দেখা করতে পারতিস। আগে বল, রায়হান ভাই কি করেছে যে তুই রায়হান ভাইকে লুচু বলছিস? অদ্রিতার কথা শুনে আদিবা লজ্জায় গুটিয়ে গেল। অদ্রিতা যা বোঝার বুঝে গেল। হায় রে, যে বান্ধবী নির্লজ্জ সেই বান্ধবী আমাকে লজ্জা পাচ্ছে। ব্যাপার কি? ডাল মে কুছ তো কালা হ্যায়। রায়হান ভাই একদিনে আমার বান্ধবীকে লজ্জাপতি বানিয়ে ফেললো। ভাইয়ের ক্ষমতা আছে, মানতে হবে। কথা বলতে বলতে হঠাৎ অদ্রিতা মাথা ঘুরে উঠল। আদিবা শক্ত করে ধরল। কি হয়েছে, খারাপ লাগছে? আদ্র ভাইয়াকে বলবো? তুই এখানে শুয়ে থাক, আমি ভাইয়াকে ডেকে আনি। আদিবা তাকে শুইয়ে দিয়ে আদ্রকে ডাকতে গেল। ভাইয়া, অদ্রিতার নাকি শরীরটা ভালো লাগছে না। আদিবার কথা শুনে আদ্র তাড়াতাড়ি অদ্রিতার কাছে গেল। আদিবার কথা শুনে সবাই একটু চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ করে কি হলো মেয়েটা? সকাল থেকে তো সুস্থই ছিল। চিন্তা করো না, আদ্র দেখে নেবে সব। কি হয়েছে, তোমার বেশি খারাপ লাগছে? না, ভালো লাগছে না, কেমন যেন বমি বমি আসছে। বাসায় চলেন, এখানে আর থাকতে ইচ্ছে করছে না। চলো ডাক্তারের কাছে যাই। না, ডাক্তারের কাছে যেতে হবে না, বাসায় গেলে ঠিক হয়ে যাবে। আদ্র তাকে কোলে তুলে নিয়ে ড্রয়িং রুমে গেল। কি হয়েছে, বেশি অসুস্থ? ডাক্তারের কাছে নিয়ে যা। তোমরা টেনশন করো না, ঠিক আছে। আমি ওকে নিয়ে বাসায় যাচ্ছি। তোমরা সব কথা বলে বাসায় এসো। আদ্র তাকে নিয়ে চলে গেল। দেখতে দেখতে রায়হান আর আদিবার বিয়ে সম্পূর্ণ হলো। ভাইয়া 25,000 দিবেন, তাছাড়া রুমে ঢুকতে পারবেন না। ভাবি, আপনি তো আমার দলে থাকবেন তাই না? আজকে আমি কারো ভাবি না, আজকে আমি আমার বান্ধবীর বেস্ট ফ্রেন্ড। সো কোনো কথা না বলে তাড়াতাড়ি টাকাটা হাতে ফেলুন। অদ্রিতার কথা শুনে আর কিছু না বলে রায়হান টাকা দিয়ে রুমে গেল। রুমের ভিতরে ঢুকেই আদিবাকে ফুলের সজ্জিত বিছানার মাঝখানে বসে থাকতে দেখল। রায়হান ধীরে ধীরে বিছানার দিকে যেতে লাগলো। আদিবা বুঝতে পারলো রায়হান তার দিকে এগিয়ে আসছে। সে নিজেকে আরেকটু গুটিয়ে নিল। রায়হান আদিবার মুখের সামনে থেকে ঘুমটা সরিয়ে ফেলল। মাশাআল্লাহ, আমার বউটাকে খুব সুন্দর দেখতে লাগছে। রায়হানের কথা শুনে আদিবার গালগুলো লজ্জায় লাল হয়ে গেল। রায়হানের দৃষ্টি আদিবার টকটকে রাঙা দুটো ঠোঁটের দিকে। রায়হান ঠোঁটের দিকে ক্রমশ এগিয়ে গেল। দুই জোড়া নরম ঠোঁট এক হয়ে গেল। কে যেন বলেছিল তার বর রোমান্টিক হবে। আজকে দেখাবো রোমান্টিক কাকে বলে এবং কত প্রকার ও কি কি। রায়হানের কথায় আদিবা লজ্জায় একাকার হয়ে গেল। রায়হান আদিবাকে আপন করে নিতে ধৈর্য হারা, আর আদিবা রায়হানকে সামলাতে ব্যস্ত। কি হয়েছে, এভাবে তাকিয়ে কি দেখেন? সরেন এখান থেকে সবাই, ওদেরকে ওদের মতো থাকতে দেন। আদ্র রুমে ঢুকতেই অবাক। চারদিকে ছোট ছোট মোম দিয়ে সুন্দর করে সাজানো। মনে হচ্ছে আজকে তার ভাইয়ের না, তারই বাসর রাত। বিছানার উপর থেকে জামা কাপড় তুলতেই জামা কাপড়ের ভেতর থেকে একটা কাগজ বেরিয়ে এলো। কাগজটা খুলতেই দেখলো ভেতরে লেখা, আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, ফ্রেশ হয়ে তারপরে আমার কাছে আসুন। আদ্র ফ্রেশ না হয়ে বারান্দায় যেতে নিলে হঠাৎ কি ভেবে আবার ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে অদ্রিতাকে বারান্দায় দোলনায় বসে থাকতে দেখলো। এইভাবে বসে আছো কেন? অনেক রাত হয়েছে, রুমে চলো। রুমে যাবই তো, আগে আমার পাশে বসেন। অদ্রিতার কথা শুনে আদ্র তার পাশে গিয়ে বসলো। আদ্র তার পাশে বসতেই অদ্রিতা তার কাঁধে মাথা রাখলো। কি হয়েছে বলো তো, এমন ব্যবহার কেন করছো? আদ্রর হাতটা ধরে তার পেটের উপর রাখলো। আপনার দায়িত্ব তো বেড়ে গেল, এখন থেকে আমার সাথে সাথে আপনাকে আরো একটা বাচ্চা সামলাতে হবে। এই জায়গায় আপনার আর আমার ভালোবাসার চিহ্ন বেড়ে উঠছে। অদ্রিতার কথা শুনে আদ্র তো একটা ঘোরের মধ্যে চলে গেছে। কি বলেছে তার মাথায় কিছুই ঢুকছে না। হঠাৎ ঘর থেকে বেরিয়ে অদ্রিতাকে শক্ত করে জড়িয়ে ধরল। আদ্র কিছু বলছে না দেখে অদ্রিতা ভয় পেল। হঠাৎ অনুভব করলো তার কাঁধে তরল কিছুর অস্তিত্ব। সে বুঝতে পারল আদ্র কান্না করছে। সে যখন প্রথম জানতে পেরেছিল সে মা হবে, তখন সেও কান্না করেছে। দেখি, এইভাবে কেউ কান্না করে? এটা খুশির কান্না, তুই বুঝবে না। প্রথম বাবা হওয়ার কেন যে অনুভব হচ্ছে, আমার কেমন জানি লাগছে। কি করবো বলো তো, এত খুশি কোথায় রাখবো? আদ্রর পাগলামো দেখে অদ্রিতা মুচকি মুচকি হাসছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে সে যেন পৃথিবীতে সুস্থভাবে আর সুন্দরভাবে আসতে পারে। তোমার অনেক 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 ধন্যবাদ বাবা হওয়ার অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ
আমার জীবনে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। আপনি ছাড়া হয়তো আমাকে কেউ এত ভালোবাসতো না। হঠাৎ একটু মন খারাপ করলো। কি হলো, মন খারাপ কেন? আমরা বাচ্চার মা বাবা হয়ে যাচ্ছি, আর তুমি এখন আমাকে আপনি বলে ডাকো। এই কথা, আপনাকে আপনি বলে ডাকতে আমার বেশি ভালো লাগে। আমার আপনি আপনিতেই সুন্দর। আপনি ডাক, তাতে আপনাকে আমার আপন আপন মনে হয়। সব স্বামী স্ত্রীর মধ্যে যে তুমি ডাক থাকতে হবে এমন কোনো কথা নেই। তার কথা শুনে আদ্র আর কিছু বলার ভাষা খুঁজে পেল না। অদ্রিতাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। জানো, চাঁদহীন রাতে তুমি আমার হয়ে এসেছিলে। আবার এমন চাঁদহীন রাতে তুমি আমাকে সবচেয়ে বড় উপহার দিলে। কে বলেছে চাঁদহীন রাত সুন্দর হয় না? কে বলেছে চাঁদহীন রাত শুধু দুঃখ ডেকে আনে? কে বলেছে চাঁদহীন রাত অভিশপ্ত? চাঁদহীন রাতও খুশি নিয়ে আসতে পারে। চাঁদহীন রাতেও ভালোবাসা দিতে পারে। সবসময় যে একটা সুন্দর দিন সুন্দর স্মৃতি নিয়ে আসবে এমন কথা কোথায় লেখা আছে?